সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা লেকচার 6 নিয়ে আলোচনা করব। লেকচার 6 এ আজকে আমরা দুইটা টপিক পড়ব। একটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন আর একটা হলো মডিফায়ার। মডিফায়ার মূলত ড্যাংলিং মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। আসুন তাহলে প্রথমে আমরা ডিগ্রি নিয়ে কথা বলি। যদি সংজ্ঞায়িত করা হয় ডিগ্রি বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি সহজ ভাষায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বিভিন্ন স্তরের মধ্যে যে তুলনা, এই তুলনাটাকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে থাকে। ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনটা? পজিটিভ ডিগ্রি হলো একই রকম বা সমরূপ বোঝাতে ব্যবহৃত হয়। এখানে কোনো তুলনা না, একই রকম বা সমরূপ বোঝাতে ব্যবহৃত হয়। কেমন? যেমন করিম রহিমের মতো মেধাবী। এখানে দুইটার মধ্যে তুলনা হচ্ছে না, করিমকে রহিমের সমান, করিম রহিমের মতো মেধাবী। আর কম্পারেটিভ ডিগ্রি কখন হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে যখন দুইয়ের মধ্যে তুলনা হবে। করিম রহিমের থেকেও মেধাবী। এখানে দেখেন একটা তুলনা চলে আসছে এবং এই তুলনাটা কয়জনের মধ্যে হচ্ছে? দুইজনের মধ্যে হচ্ছে। করিম রহিমের থেকেও মেধাবী। আর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা কখন হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে যখন দুইয়ের অধিক জিনিসের মধ্যে বা দুইয়ের অধিক বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা করা হবে। কেমন? যেমন করিম ক্লাসের সবচাইতে মেধাবী। তাহলে এখানে দুইয়ের অধিক মানুষের মধ্যে, ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে তুলনা করা হচ্ছে। তো এই জন্যই এটা হবে সুপারলেটিভ ডিগ্রি। আসুন তাহলে আমরা যেহেতু ডিগ্রিটা আলোচনা করতেছি, একটা র থেকে শুরু করি। যেমন আমি বললাম ডিগ্রি হলো তিন প্রকার: পজিটিভ, এরপরে হলো কম্পারেটিভ, আরেকটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভ আমরা যদি সিম্পলি ডিগ্রি যে রূপান্তরটা বলে থাকি, আমরা একটা অ্যাডজেক্টিভকে কিভাবে কম্পারেটিভ করব, একটা অ্যাডজেক্টিভকে কিভাবে সুপারলেটিভ করব, সেটা যদি বলে থাকি, পজিটিভ মানে সিম্পল যে অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করে থাকি। যেমন আমরা যদি বলে থাকি সিম্পল কোন অ্যাডজেক্টিভটা, যেমন আমরা যদি বলি টল, লম্বা, এটা সিম্পল অ্যাডজেক্টিভ, এটা হলো পজিটিভ ডিগ্রি। এটার কম্পারেটিভ ডিগ্রি কি হবে? পজিটিভ টলের কম্পারেটিভ ডিগ্রি হবে টি এ ডাবল এল ই আর, টলার। আর এই টলের সুপারলেটিভ ডিগ্রি কি হবে? দা টলেস্ট, টি এ ডাবল এল ই এস টি, দা টলেস্ট। ঠিক তেমনি আমরা যদি বলি স্মল, স্মলার, স্মলেস্ট, এগুলো আমরা ইউজ করে থাকি। হট, হটার, হটেস্ট। তার মানে আপনারা যদি একটু খেয়াল করেন, পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে দেখেন কি হচ্ছে, এই যে পজিটিভ যে ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডের সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হয়ে যাচ্ছে। টল, টলার, স্মল, স্মলার, হট, হটার, কোল্ড, কোল্ডার। আবার যদি দেখেন ইএসটি যদি যোগ করে থাকি, এই টলের সাথে ইএসটি যোগ করলে কি হচ্ছে? সুপারলেটিভ হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, সুপারলেটিভ ডিগ্রিটাকে সর্বদাই দা ইউজ করতে হয়। সর্বদাই কি ইউজ করতে হয়? দা, টি এইচ ই, এটা ইউজ করব। সো আমরা এখান থেকে যেটা শিখলাম যে কনভার্সনটা কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে হয়। আপনারা ভালো করে মনে রাখবেন, যে সকল ওয়ার্ডগুলো একবারে উচ্চারিত হয় বা যে সকল ওয়ার্ডগুলোকে ভাঙা যায় না, আমরা যদি সিলেবালের কথা বলি, ওয়ান সিলেবাল বিশিষ্ট ওয়ার্ডগুলোকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে এর সাথে ইয়ার যোগ করব। আর যদি সুপারলেটিভ করি, এর সাথে কি করব? ইএসটি যোগ করব। কোন ওয়ার্ডগুলোকে? যেগুলো একবারে উচ্চারিত হয় বা ভাঙা যায় না। যেমন টল, আপনি কি ভাঙতে পারবেন? টল, নো, এটা একবারে উচ্চারিত হচ্ছে, টল। ওকে, এখন তাই যদি হয়ে থাকে, তাহলে আমি যদি একটা ওয়ার্ড লিখি বিউটিফুল, বিউটিফুল, এখন এই বিউটিফুলের কম্পারেটিভ কি বিউটিফুলিয়ার হবে? নো, আমি বলেছিলাম যে সকল ওয়ার্ডগুলো একবার উচ্চারিত হয় সেগুলোকে কম্পারেটিভ করতে গেলে ইয়ার, আর সুপারলেটিভ করতে গেলে ইএসটি। কিন্তু যে সকল ওয়ার্ডগুলোকে ভাঙা যায় বা বহু সিলেবাল বিশিষ্ট, কেমন? যেমন দেখেন এই বিউটিফুল ওয়ার্ডটাকে কিন্তু ভাঙা যায়, বিউটিফুল, এটাকে ভাঙা যাচ্ছে। সো যে সকল ওয়ার্ডগুলোকে ভাঙা যায় সেগুলোকে কম্পারেটিভ করতে গেলে আপনারা কিভাবে কম্পারেটিভ করবেন? মোর যোগ করবেন সেই ওয়ার্ডটার সাথে, তাহলে হবে হলো মোর বিউটিফুল। আর সুপারলেটিভ কি করব? মোস্ট যোগ করব, তাহলে কি হবে? দা মোস্ট বিউটিফুল। তাহলে আমরা কি শিখলাম? যে সকল ওয়ার্ডগুলো একবার উচ্চারিত হয় সেগুলোকে কম্পারেটিভ করতে গেলে ইয়ার, আর সুপারলেটিভ করতে গেলে ইএসটি। আর যে সকল ওয়ার্ডগুলোকে ভাঙা যায় সে সকল ওয়ার্ডগুলোকে কম্পারেটিভ করতে গেলে মোর ইউজ করতে হবে, আর সুপারলেটিভ করতে গেলে কি ইউজ করতে হবে? দা মোস্ট ইউজ করতে হবে। এটাই হলো কনভার্সনটা। তবে এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে না, এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। পরীক্ষায় যে জিনিসগুলো আসবে, সেটা যে ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে সেটা হলো যে সকলে ইয়ার, ইএসটি বা মোর, মোস্ট, এই রুলসগুলো ফলো করে না।
কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে কোনো নিয়মের মধ্যে পড়ে না, একবারে ওরা ওই বৈশিষ্ট্য অনুযায়ী পড়ে, সেই সকল ওয়ার্ডগুলো থেকে পরীক্ষায় এসে থাকে। সো আপনারা কি করবেন, ওই ওয়ার্ডগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। সেই ওয়ার্ডগুলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন যদি বলি লিটল, LITTL, লিটল, এটার কম্পারেটিভ কি হবে জানেন? এটার কম্পারেটিভ হবে লেস, আর সুপারলেটিভ কি হবে? দ্য লেস্ট। সো লিটল, লেস, লেস্ট, এটা হলো আমার দ্য লেস্ট, এটা হলো সুপারলেটিভ। সো এই ওয়ার্ডগুলো দেখেন, এগুলো মনোযোগ হচ্ছে না, আবার ইয়ারোযোগ হচ্ছে না, এই ওয়ার্ডগুলো থেকেই পরীক্ষায় এসে থাকে। সো আমাদের পরীক্ষায় যে ভুলটা হয়ে থাকে, এই পরীক্ষায় কম্পারেটিভে লেসার লেখা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন লেস তো নিজেই একটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এটার সাথে আবার ইয়ার কেন যোগ করব? সো কেউ যদি লেসার লেখে, লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই, সো আপনি যদি লেসার লেখেন তাহলে হবে না। সো এই জাতীয় কয়েকটা ওয়ার্ড আছে কতগুলা, সেই ওয়ার্ডগুলো থেকেই পরীক্ষায় এসে থাকে। সো আপনারা সেই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করবেন। আপনারা এখন স্ক্রলে সেই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডগুলো আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন, এই ওয়ার্ডগুলো থেকেই দেখবেন পরীক্ষায় আসবে। লিটল, লেস, দ্য লিস্ট, এরপর নিচে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো স্ক্রলে যেগুলো আছে এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। সো আসেন তাহলে আমরা এখন 1 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 1 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা দেখব। আপনি স্ক্রলে 1 নাম্বার কোশ্চেনটা দেখতেছেন, এই 1 নাম্বার কোশ্চেনটা আমরা এখন সলভ করব। আসুন তাহলে আমরা এখন 1 নাম্বার কোশ্চেনটা তাহলে পড়ি। কোশ্চেন যেটা বলতেছে, ইন অ্যান এপিডেমিক, একটা মহামারীর সময় আনপ্রোটেক্টেড চিলড্রেন, অরক্ষিত শিশুরা রিমেইন লেসার ভালনারেবল, তারা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই নাম্বার অপশনে নো এরর। এখন এখানে A B C D E পাঁচটা অপশন দেওয়া আছে, আমাকে বের করতে হবে কোন অপশনে ভুল আছে। এখন আপনারা যদি একটু দেখেন, সি নাম্বার অপশনে তারা কি দিয়েছে? লেসার, লেসার ভালনারেবল, কম পরিমাণ ক্ষতিগ্রস্ত। এখন লেসার আমরা তো আগেই শিখেছি, লিটল পজিটিভ, এর কম্পারেটিভ হলো লেস, আর এর সুপারলেটিভ হলো দা লিস্ট। আমরা কম্পারেটিভে আসি লেস, লেস তো নিজেই কম্পারেটিভ। সো লেস যেহেতু নিজেই কম্পারেটিভ, এর সাথে আবার ইয়ার যোগ করার দরকার নাই। দেখেন কিন্তু সি নাম্বার অপশনে তারা কি দিয়েছে? লেসার দিয়েছে, কিন্তু লেসার বলে কোনো ওয়ার্ড নাই, আমরা অলরেডি শিখে ফেলেছি। এই জন্য এখানে কোন অপশনে আমরা ভুল নিব? সি নাম্বার অপশনে ভুল আছে। সো আনসার কোনটা হবে? সি অপশন উত্তর হবে। আসুন তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 2টা সলভ করব। আপনারা স্ক্রলে কোশ্চেন নাম্বার 2 দেখতেছেন, তবে কোশ্চেন নাম্বার 2 সলভ করার আগে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন জানি, কিছু ইনফরমেশন জেনে নিই। ইনফরমেশনটা হলো, মনে রাখবেন পজিটিভ ডিগ্রিটা সর্বদাই অ্যাজ অথবা সো অ্যাজ এর মধ্যে থাকে। পজিটিভ ডিগ্রিটা সর্বদাই অ্যাজ অথবা সো অ্যাজ এর মাঝে থাকে। কিন্তু কথা হলো আমি কখন অ্যাজ নিব আর কখন সো অ্যাজ নিব। আমি এটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, মনে রাখবেন অ্যাজ এটা হাবোধক এবং নাবোধক উভয় ক্ষেত্রে বসে। আমি আবার রিপিট করতেছি, অ্যাজ এটা হাবোধক ও নাবোধক উভয় ক্ষেত্রে বসে, কিন্তু সো অ্যাজ এটা শুধুমাত্র নাবোধক সেন্টেন্সে বসবে। দ্যাট মিন্স অ্যাজটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় সেন্টেন্সে উই ক্যান ইউজ, আর সো অ্যাজ অনলি ফর এটা আমরা কোন সেন্টেন্সে ইউজ করতে পারবো? নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 2টা খুব সহজেই সলভ করতে পারবো। আপনি স্ক্রলে যে কোশ্চেন নাম্বার 2 দেখতেছেন, এটা তাহলে আমি পড়তেছি। প্রাইসেস ফর বাইসাইকেলস, বাইসাইকেলের প্রাইসটা ক্যান রান, বাড়তে পারে অ্যাজ হাই অ্যাজ টাকা 2000। তাহলে বাইসাইকেলের প্রাইস কত টাকা পর্যন্ত বাড়তে পারে? 2000 টাকা পর্যন্ত হইতে পারে। সো এখন আমরা আসি, এ নাম্বার অপশনে আছে অ্যাজ হাই অ্যাজ, বি নাম্বার অপশনে আছে সো হাই অ্যাজ, সি নাম্বার অপশনে অ্যাজ হাই টু, আর ডি নাম্বার অপশনে অ্যাজ হাই ফর। সো এটা যেহেতু পজিটিভ ডিগ্রি, আমরা জানি পজিটিভ ডিগ্রি অ্যাজ আর সো অ্যাজ এই দুইটার মাঝে থাকবে। সো এই জন্য আমরা সি নাম্বার অপশন অ্যাজ হাই টু আর ডি নাম্বার অপশন অ্যাজ হাই ফর এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আসি এ আর বি, অ্যাজ হাই অ্যাজ আর বি নাম্বার অপশনে সো হাই অ্যাজ। এখন আমরা তো আগেই জানি অ্যাজটা হ্যাবোধক নাবোধক উভয় বাক্যে বসে, আর সো অ্যাজ শুধুমাত্র কি বোধক বাক্যে বসবে? শুধুমাত্র নাবোধক সেন্টেন্সে ইউজ করতে পারবো। কিন্তু আমরা যে সেন্টেন্সটা পড়েছিলাম প্রাইসেস ফর বাইসাইকেলস ক্যান রান টাকা 2000, এর মধ্যে কি কোথাও নেগেটিভ কোনো ইন্ডিকেশন আছে? না, কোনো নেগেটিভ ইন্ডিকেশন নেই। দ্যাট মিন্স বাক্যটা হাবোধক, আর এই হাবোধক হওয়াতেই আমরা কি প্রিফার করব? অ্যাজটা প্রিফার করব। সো 2 এর আনসার কোনটা হবে? কোন অপশনটাকে আমরা আনসার হিসেবে নিব? এ নাম্বার অপশনটাকে আনসার হিসেবে নিব, as high as। আচ্ছা, এখন তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 এন্ড 4 আনসার করব। তবে কোশ্চেন নাম্বার 3 আর 4 আনসার করার আগে আমরা সিম্পলি, আমি এটা এর আগেও বলেছি, এই ইনফরমেশনটা আপনাদেরকে একটু জানতে হবে।
আমি শুরুতেই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রি যেন কি হয়, সমরূপ বা একই রকম বোঝাইতে ব্যবহৃত হয়। আর কম্পারেটিভ ডিগ্রিটা যখন আমরা কখন ইউজ করব, যখন দুটি বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, অনলি দুটি বস্তু অথবা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, তখনই আমরা কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করব। আর সুপারলেটিভ ডিগ্রিটা যখন আমরা কখন ইউজ করব, সুপারলেটিভ ডিগ্রিটা আমরা ইউজ করব যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে, তখন এই সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করব। যেভাবেই হোক না কেন, যখন দুজনের মধ্যে তুলনা করা হবে, আমরা কখনোই সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে পারবো না, সর্বদাই কোনটা ইউজ করব, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। আবার দুইয়ের অধিক জিনিসের মধ্যে যখন তুলনা চলে আসবে, তখন ম্যান্ডেটরি আমরা কোন ডিগ্রি ইউজ করব, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। আচ্ছা, এটা যদি জেনে থাকি তাহলে আমরা এখন খুব সহজেই কোশ্চেন নাম্বার 3 টা আনসার করতে পারবো। আসুন তাহলে 3 নং কোশ্চেনটা আমরা এখন আনসার করি। কি বলতেছে দেখি। We have no choice but to appoint Maruf. We have no choice, আমাদের আর কোনো অপশন নেই but to appoint Maruf. মারুফকে অ্যাপয়েন্ট করা ছাড়া, নিয়োগ করা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। কেন? He is the best of the two candidates. কারণ যে দুইজন ক্যান্ডিডেট ছিল, এই দুইজন ক্যান্ডিডেটের মধ্যে he is the best. And there is no prospect of finding more applicants. আর আরো বেশি অ্যাপ্লিকেন্ট পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যেহেতু আরো বেশি অ্যাপ্লিকেন্ট পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, আমরা তো মাত্র দুইজন আছে, এই দুইজন থেকে একজনকে নিতে হবে। এখন এই দুইজনের মধ্যে বেস্ট কে? মারুফ বেস্ট। এই জন্য এখন আমাদের দেখতে হবে এখানে যে 4টা অপশন আছে, এই অপশনের মধ্যে কোনটা ভুল আছে। আপনারা যদি দেখেন এখানে যেন কয়জনের মধ্য থেকে একজনকে নিতে হচ্ছে, বেস্ট কয়জনের মধ্য থেকে? মারুফ বেস্ট, দুইজনের মধ্য থেকে মারুফ হলো ভালো। সো আমরা আগেই শিখেছি যখন দুটি ব্যক্তি বা দুটি বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, তখন কোন ডিগ্রি ইউজ করতে হবে? কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে বেস্টটা কি কম্পারেটিভ ডিগ্রি? নো। ওই যে আমরা স্ক্রলে দেখেছিলাম আমরা একটু আগে, যে আপনাদের স্বাভাবিক নিয়মে হয় না, আমাদেরকে মেমোরাইজ করতে হয়, যেটা লিটল, লেস, দ্য লিস্ট, এরপরে ছিল কি গুড, বেটার, বেস্ট, এরপরে ব্যাড, ওর্স, দ্য ওর্স্ট। যেহেতু এই যে এখানে বেস্টটা কি ডিগ্রি ছিল? সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু এখানে তো দুজনের মধ্যে তুলনা, আমরা সুপারলেটিভ ডিগ্রি আনতে পারবো না। এইজন্য কম্পারেটিভ ডিগ্রি কোনটা ছিল জানো? গুড, বেটার। বেটারটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এইজন্য আমাকে এখানে কি বলতে হবে? উই হ্যাভ নো চয়েস বাট টু অ্যাপয়েন্ট মারুফ। হি ইজ দা বেস্ট হবে না বেটার হবে? হি ইজ দ্য বেটার অফ দ্য টু ক্যান্ডিডেটস। সো আমাকে আনসার কোনটা নিতে হবে? বি নাম্বারটা আনসার নিতে হবে। আবার আপনাদের আরেকটা প্রবলেম হইতে পারে যে ভাইয়া, যেহেতু একটু বলে রাখি আমি, কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য হলো কম্পারেটিভ ডিগ্রিতে মূলত কি থাকে? দেন ইউজ করতে হয়। কোনটা ইউজ করতে হয়? দেন। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি ইউজ করতে হয়? সুপারলেটিভ ডিগ্রির আগে দা ইউজ করতে হয়। দেখবেন আমি সবগুলাই লিখেছি, টল, টলার, দা টলেস্ট, দা ইউজ করতে হয়। এখন অনেকের প্রবলেম হয়ে থাকে যে ভাইয়া এখানে তো দা আছে, দা থাকলে আমি কেন এখানে বেটার দিব? বেস্ট লিখাই তো ভালো। কিন্তু মনে রাখবেন, নো, কম্পারেটিভ ডিগ্রিতেও দা হইতে পারে। আমরা বলতে পারি দা বেটার। কখন? যখন অফ দ্য টু কথাটি থাকবে সেন্টেন্সে, অফ দ্য টু। দেখেন ওখানে অফ দ্য টু ক্যান্ডিডেটস, এইজন্য এখানে আমরা দা ইউজ করেছি। কিন্তু দা ইউজ করলেও বেস্ট হবে না, যেহেতু দুইয়ের মধ্যে তুলনা, আমাকে কি করতে হবে? বেটার ইউজ করতে হবে। সো তিনের কোন অপশনটা ভুল আছে? বি নাম্বার অপশনটা ভুল আছে। এবার আসেন 4 নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করি। 4 নাম্বার কি বলতেছে দেখি। মোস্ট ক্রিটিক্স, আপনি স্ক্রলে যে 4 নাম্বার কোশ্চেনটা দেখতেছেন, মোস্ট ক্রিটিক্স এগ্রি দ্যাট, বেশিরভাগ সমালোচক একমত হয় যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ গ্রেটার রাইটার। উইলিয়াম শেক্সপিয়ার হলো সবচাইতে ভালো রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে উইলিয়াম শেক্সপিয়ার হলো গ্রেটার রাইটার। বেশিরভাগ ক্রিটিক্সই একমত, সকল ক্রিটিক্সই একমত হয় যে উইলিয়াম শেক্সপিয়ার হলো ইংলিশ লিটারেচারের সবচাইতে ভালো রাইটার। এখন আপনারা দেখেন এখানে গ্রেটার দিয়েছে। আচ্ছা, ইংলিশ লিটারেচারে কি 1-2 জন রাইটার ছিল না অনেক রাইটার ছিল? অনেক রাইটার ছিল। সো এই অনেক রাইটারের মধ্যে কে যেন সবচাইতে ভালো? উইলিয়াম শেক্সপিয়ার। সো অনেকের মধ্যে এখানে তুলনা করা হচ্ছে। সো আমরা আগেই শিখেছি যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন যেন কোন ডিগ্রি ইউজ করতে হয়? সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হয়। সো যেহেতু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হয়, এখন গ্রেটার, এটা কি সুপারলেটিভ ডিগ্রি? নো, গ্রেটার, দ্য গ্রেটেস্ট। সো এইজন্য আমাকে এখানে সি নাম্বার অপশনে গ্রেটারের জায়গায় কি দিতে হবে? গ্রেটেস্ট দিতে হবে না। কিন্তু আবারও বলতেছি, আপনারা মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই দি ইউজ করবেন। এইজন্য আমাকে কি বলতে হবে? মোস্ট ক্রিটিক্স এগ্রি দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ লিটারেচার। সো কোন অপশনে ভুল আছে? সি নাম্বার অপশনে ভুল আছে। গ্রেটারের জায়গায় কি হবে? দ্য গ্রেটেস্ট হবে। আসুন তাহলে
আপনার স্ক্রলে এখন 5 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। তবে 5 নম্বর কোশ্চেনটা সলভ করার পূর্বে আমরা আগে ধরুন আমি যে দুইটা লিখেছি এই দুইটা সলভ করি। এবং মনে রাখবেন এই টপিকটা হলো ডিগ্রি অফ কম্পারিজনের তিনটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা টপিকের মধ্যে এই টপিকটা একটা, দ্যাট মিন্স এই রুলস থেকে কোশ্চেনগুলো বারংবার এসে থাকে। সেই রুলসটা খুব ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবেন। সো দেখি আমি রুলসটা আপনাদেরকে ক্লিয়ার করি আজকে। দেখেন আমি দুটো एग्जांपल লিখেছি। আমি প্রথম যে एग्जांपलটা লিখেছি সেটা হলো যে সেন্টেন্সটা লিখেছি দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আমগুলা আর বেটার ভালো, কার থেকে ভালো দেন ঢাকা, ঢাকার থেকে রাজশাহীর আম ভালো। আরেকটা লিখেছি দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট অফ প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের কর্মপরিবেশ ইজ বেটার ভালো দেন পাবলিক ব্যাংক, পাবলিক ব্যাংকের কর্মপরিবেশের থেকে প্রাইভেট ব্যাংকের কর্মপরিবেশ ভালো, দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট। জেনারেলি এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, তো এই জন্য তারা তাদেরকে ফোকাস করেছে। আসি তাহলে আমরা এই দুটো एग्जांपले আমি যে দুটো সেন্টেন্স লিখেছি এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমি একটু ভুল লিখেছি। ভুলটা কোথায় আপনাদেরকে একটু বের করতে হবে, দ্রুত বের করার চেষ্টা করব। প্রথমটাই যদি আসি দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন ঢাকা, ঢাকার থেকে রাজশাহীর আম ভালো। আচ্ছা সিম্পলি দেখেন আপনারা যে আমরা মুখে কি বলে থাকি, আচ্ছা ঢাকার থেকে কি রাজশাহীর আম ভালো না ঢাকার আম থেকে রাজশাহীর আম ভালো, আমরা কোনটা বলবো? যে ঢাকার আমের থেকে রাজশাহীর আম কি হয়ে থাকে ভালো হয়ে থাকে। কিন্তু আমি সেন্টেন্স যেটা লিখেছি সেটা কি হয়ে গেছে দেখেন, ঢাকার থেকে রাজশাহীর আম ভালো। ঢাকা হলো একটা ডিভিশন, আমি কি এখানে ডিভিশনের সাথে রাজশাহীর আম বলতে পারবো ভালো? আপনি কি ঠিক এভাবে বলতে পারবেন যে সুমন স্যারের থেকে এই মার্কারটা দেখতে বেশ ব্রাইট, আমার থেকে এই মার্কারটা অনেক ভালো, এটা কি আপনি বলতে পারবেন? আমার সাথে কি আপনি মার্কারের তুলনা করতে পারবেন? নো, আমার সাথে মার্কারের তুলনা হবে না। আমি যেহেতু একজন মানুষ, আমার সাথে আরেকটা মানুষের তুলনা করতে পারবেন আপনি। ঠিক তেমনি বা মার্কার একটা বস্তু, এই বস্তুর সাথে আরেকটা বস্তু। দ্যাট মিন্স আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আমরা যখন দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করব অবশ্যই ওই কম্পেয়ারেবল জিনিস দুইটা কি হইতে হবে, সমজাতীয় হইতে হবে। দেখেন ওই ভুলটাই আমি এখানে করে ফেলেছি। আমি এক নম্বরে কি লিখেছি, রাজশাহীর আম ভালো, কার থেকে ভালো ঢাকার থেকে। কিন্তু রাজশাহীর আম কি ঢাকার থেকে ভালো হবে না ঢাকার আমের থেকে ভালো হবে? এই জন্যই আমাকে কি বলতে হবে, the mangoes of Rajshahi are better than ঢাকা না বলে আমি কি বলবো, than the mangoes of Dhaka, than the mangoes of Dhaka। আমি জায়গার জন্য ডিকে মানে ঢাকা মনে করবেন। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, the mangoes of Rajshahi are better than the mangoes of Dhaka, ঢাকার আমের থেকে ভালো। কিন্তু এখানেও আর একটু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কোথায়? এখানে দা ম্যাঙ্গোস, দা ম্যাঙ্গোস এই কথাটি বারবার চলে আসছে। আপনারা যদি আমাদের 5 নাম্বার লেকচার শিটটা পড়ে আসেন, 5 নাম্বার লেকচার শিটে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট আমরা পড়েছিলাম। ওই জায়গায় আমরা জেনেছিলাম অ্যাকচুয়ালি ইংরেজরা কি পছন্দ করে না, রিপিটেশনটা পছন্দ করে না, একই ওয়ার্ড বারবার বলাটাকে তারা অ্যাভয়েড করতে চায়। এইজন্য তারা বলতে চাচ্ছে এইবার আপনার কম্প্যারিজনটা ঠিক আছে। আপনি রাজশাহীর আমের সাথে কাকে কম্পেয়ার করেছেন? ঢাকার আমের সাথে কম্পেয়ার করেছেন। এবার আমার কম্পেয়ারটা ঠিক আছে। দেখেন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার, রাজশাহীর আমগুলো ভালো, কার থেকে ভালো ঢাকার আমের থেকে ভালো, দেন দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা। কিন্তু তাতেও সমস্যাটা কোথায়, এই যে ম্যাঙ্গোস ম্যাঙ্গোস এটা রিপিটেশন হয়ে গেছে। এই জন্য তারা বলে দেয় এই রিপিটেশনটা না করে তারা আমাদেরকে দুইটা ওয়ার্ড লিখতে বলে, হয় আমাদেরকে দ্যাট অফ লিখতে বলে, দ্যাট অফ, অথবা আমাদেরকে কি লিখতে বলে, দোজ অফ লিখতে বলে। এখন কখন দ্যাট অফ লিখবো আর কখন দোজ অফ লিখবো মনে রাখবেন, সিঙ্গুলার হইলে দ্যাট অফ হবে আর প্লুরাল হইলে কি হবে, দোজ অফ হবে। এখন ম্যাঙ্গোস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সেটা যেহেতু প্লুরাল এজন্য আমাকে কোনটা ইউজ করতে হবে, দোজ অফ ইউজ করতে হবে। এইজন্য কারেক্ট সেন্টেন্স তাহলে কোনটা হবে, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার ভালো, কার থেকে ভালো ঢাকার আমের থেকে। এইজন্য আমি ম্যাঙ্গোস কথাটি না লিখে আমি এখানে যেন কি লিখবো, ম্যাঙ্গোস কথাটি না লিখে আমি এখানে লিখবো দোজ অফ ঢাকা, দোজ অফ ঢাকা। সো আমাকে কারেক্টলি কি বলতে হবে তাহলে, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার, রাজশাহীর আম ভালো, দেন দোজ অফ ঢাকা। এই দোজ অফ কাকে ইন্ডিকেট করতেছে, ঢাকার আমকে ইন্ডিকেট করতেছে। আরেকটা আমরা লিখতে পারি, অথবা আমরা সিম্পলি দোজ অফ ঢাকা না লিখে এখানে আমরা আরো একটা জিনিস লিখতে পারি, শুধু ঢাকাস লিখতে পারি, DHAKA', কারণ ঢাকাস মানে কি হবে, ওই ঢাকার আমকে ইন্ডিকেট করবে।
এরপরে চলে আসি, আমি 2 নাম্বার যে এক্সাম্পলটা দিয়েছি 2 নাম্বার এক্সাম্পলটা আমরা সলভ করব। দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট অফ প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের কর্ম পরিবেশ ইজ বেটার, ভালো, কার থেকে ভালো, দেন পাবলিক ব্যাংক। তার মানে বেসরকারি ব্যাংকের কর্ম পরিবেশ সরকারি ব্যাংকের থেকে ভালো, এটা বলতে চাচ্ছে সেন্টেন্সের মধ্যে। কিন্তু আমরা এখানে দেখেন তো, আমি বাংলা যখন বললাম, আমি বাংলাতে কি বলেছি যে প্রাইভেট ব্যাংকের কর্ম পরিবেশ পাবলিক ব্যাংকের কর্ম পরিবেশ থেকে ভালো। তার মানে এখানে কম্পেয়ারটা কিসের মধ্যে হচ্ছে, কর্ম পরিবেশের সাথে কর্ম পরিবেশ, কাজের পরিবেশ কাজের পরিবেশ। কিন্তু আমি সেন্টেন্স যেটা লিখেছি এখানে আমি কাজের পরিবেশ, প্রাইভেট ব্যাংকের কাজের পরিবেশের সাথে আমি কাকে কম্পেয়ার করে ফেলেছি, পাবলিক ব্যাংককে কম্পেয়ার করেছি। কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক ব্যাংক হবে না, কি হবে, পাবলিক ব্যাংকের কর্ম পরিবেশটা হবে। কর্ম পরিবেশের সাথে কর্ম পরিবেশের কম্পেয়ার করব। এখন কর্ম পরিবেশ মানে কি, আমি আবার এটা এভাবে লিখব, the working environment of private bank is better than the working environment of public bank। এটা হলো অ্যাকচুয়ালি লেখার কথা, কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্ট বারবার আনার প্রয়োজন নাই। এইজন্য এখানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট না নিয়ে এসে আমি কি নিয়ে আসবো, ওই যে শিখেছি আমরা সিঙ্গুলার হইলে দ্যাট অফ আর প্লুরাল হইলে দোজ অফ। এখন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এটা যেহেতু সিঙ্গুলার হওয়াতে আমরা কি দিব, দ্যাট অফ দিব। সো কারেক্ট কি লিখবো আমরা, the working environment of private bank is better than, ওই যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট না লিখে আমি এখানে কি লিখব, দেন that of। সো কারেক্টলি কি বলবো সেন্টেন্সটা, the working environment of private bank is better than that of public bank। সো এই হলো কারেক্ট। সো আমাদেরকে এখন মনে রাখতে হবে, আমি এখানে দুইটা জিনিস অ্যাকচুয়ালি আপনাদেরকে দুইটা ইনফরমেশন দিতে চেয়েছি এই রুলসের আন্ডারে। প্রথম ইনফরমেশনটা হলো, আমরা যখন কোনো কিছু কম্পেয়ার করব অবশ্যই সমজাতীয় দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করব। এবং প্রথম সেন্টেন্স, রাজশাহীর আমের সাথে ঢাকাকে কম্পেয়ার করব না, রাজশাহীর আমের সাথে আমি কাকে কম্পেয়ার করব, ঢাকার আমকে কম্পেয়ার করব। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা শিখেছি, ঢাকার আম, দ্যাট মিন্স ম্যাঙ্গোস কথাটি আমরা বারবার লিখব না। এইজন্য ওই বারবার রিপিটিশনকে অ্যাভয়েড করার জন্য আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ ইউজ করব, আর প্লুরালের ক্ষেত্রে কি করব, দোজ অফ ইউজ করব। এইজন্য আমি লিখেছি দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোজ অফ ঢাকা। এখানে আমরা আরো একভাবে লিখতে পারতাম, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন ঢাকাস। ঢাকাস ম্যাঙ্গো বোঝাচ্ছে। ওকে, আরেকটা হলো, দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট অফ প্রাইভেট ব্যাংক ইজ বেটার দেন দ্যাট অফ, কি হবে, পাবলিক ব্যাংক। পাবলিক ব্যাংকের কর্মপরিবেশ প্রাইভেট ব্যাংকের কর্মপরিবেশ, এখানে এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন খুব সহজেই কোশ্চেন নাম্বার 5 টা আনসার করতে পারবো। আসেন তাহলে কোশ্চেন নাম্বার 5 কি বলতেছে সেটা দেখি। স্ক্রলে যে 5 টা দেখতেছেন, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে সঠিক সেন্টেন্সটা সিলেক্ট করতে হবে। এ নাম্বার, the roads of ঢাকা, ঢাকার রাস্তাগুলা is wider, প্রশস্ত দেন খুলনা, খুলনা থেকে ঢাকার রাস্তাগুলা প্রশস্ত। আচ্ছা, এটা কি কখন আমরা বলি যে খুলনা থেকে ঢাকার রাস্তা প্রশস্ত, এটা বলবো না খুলনার রাস্তা থেকে ঢাকার রাস্তাগুলা প্রশস্ত? আমরা কোনটা বলবো, খুলনার রাস্তা থেকে ঢাকার রাস্তা প্রশস্ত। সো খুলনার রাস্তা নিয়ে আসতে হবে। কি বলবো, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি হওয়া উচিত, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দ্য রোডস অফ খুলনা, খুলনার রাস্তা থেকে ঢাকার রাস্তা প্রশস্ত। তবে দ্য রোডস এটা কি বারবার আনার দরকার আছে? নো, আমরা জানি রিপিটিশনকে অ্যাভয়েড করার জন্য দ্যাট অফ, দোজ অফ। এখন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখেন তো, রোডস এর সাথে কম্পেয়ার, রোডসটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে। এইজন্য আমাকে কি বলতে হবে, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দ্য রোডস অফ খুলনা, এটা না বলি দেন দোজ অফ খুলনা। সো কোথায় দোজ অফ কথাটি আছে দেখেন, সি নাম্বার অপশনে দোজ অফ কথাটি আছে। The roads of Dhaka are wider than those of Khulna. So আমরা আনসার কোনটা নিব, অপশন সি হবে কারেক্ট আনসার। এবার চলে আসেন 6 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা আনসার করব। The facilities of the older hospital, পুরাতন হসপিটালের সেবাগুলা is as good, ওই পরিমাণ ভালো, or better, অথবা বেশি ভালো than the new hospital. That means নতুন যে হসপিটালটা হয়েছে, পুরাতন হসপিটালের সেবাগুলা নতুন হসপিটালের মতো ভালো অথবা এর থেকেও বেশি ভালো। সো এখানে দুইটা ডিগ্রি একসাথে ইউজ করা হয়েছে। পুরাতন হসপিটালের সেবাগুলা নতুন হসপিটালের মতো ভালো, তখন এটা পজিটিভ ডিগ্রি। আবার পরবর্তীতে নতুন হসপিটালের থেকেও ভালো, আর যখন থেকেও তখন এটা কোন ডিগ্রি ইউজ করা হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি। দুইটা একসাথে ইউজ করা হয়েছে। কিন্তু এখানে যে ভুলটা হয়েছে এ নাম্বার অপশনে, আপনি যদি সেটা দেখেন কোন অপশন, এ নাম্বার অপশনে কোন জায়গায় ভুল করে ফেলেছে তারা,
তারা এখানে দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, পুরাতন হসপিটালের সেবাগুলা ইজ অ্যাজ গুড অর বেটার দ্যান দ্য নিউ হসপিটাল। এখানে দুইটা ভুল করা হয়েছে। একটা ভুল হলো, আমি আপনাদের বলেছিলাম পজিটিভ ডিগ্রিটা কিসের মধ্যে বসে, অ্যাজ সো অ্যাজ। 2 নম্বর কোশ্চেন আনসার করতে গিয়ে আমি বলেছিলাম, আপনারা দেখে আসতে পারেন অ্যাজ বা সো অ্যাজ, কিন্তু এ নাম্বার অপশনে অ্যাজ গুড, এখানে পরবর্তীতে আবার একটা অ্যাজ ইউজ করতে হবে, এটা একটা ভুল। আর এখানে মেজর যে ভুলটা করে ফেলেছে তারা, সেটা হলো আচ্ছা এখানে পুরাতন হসপিটালের সেবার সাথে আমি কি নতুন হসপিটালকে কম্পেয়ার করব না নতুন হসপিটালের সেবাকে কম্পেয়ার করব? পুরাতন হসপিটালের সাথে নতুন হসপিটাল কম্পেয়ার হবে, আর পুরাতন হসপিটালের সার্ভিসের সাথে নতুন হসপিটালের সার্ভিসকে কম্পেয়ার করব। সো এখানে যেহেতু পুরাতন হসপিটালের সার্ভিসকে মেথড ইস্যু করা হয়েছে, এজন্য পরবর্তীতে নতুন হসপিটাল না, আমরা কি বলবো, নতুন হসপিটালের সার্ভিসকে আমরা এখানে নিয়ে আসবো। আর সার্ভিস এই কথাটা বারবার নিয়ে আসবো না, আমরা ওই সার্ভিসের পরিবর্তে সিঙ্গুলার হইলে দেখাও, প্লুরাল হইলে দোজ অফ। এখন দেখেন এখানে ফ্যাসিলিটিস, এটা যেহেতু প্লুরাল, এজন্য আমরা এখানে কি নিয়ে আসবো, দোজ অফ নিয়ে আসবো। সো কারেক্টলি আনসার কোনটা হবে, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ ডি নাম্বার অপশন or better than those of the new hospital। এই those of কাকে ইন্ডিকেট করেছে, সার্ভিসটাকে ইন্ডিকেট করেছে। এই জন্য আমরা এখানে আনসার 6 এর আনসার কোনটা নিব, অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, আমি আপনাদের বলেছিলাম যে ডিগ্রি অফ কম্প্যারিজন, এখান থেকে 3টা রুলস খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা একটা রুলস শিখলাম এর আগে যে কোশ্চেনটা, আমরা কোশ্চেন নাম্বার 5 এন্ড 6 করতে গিয়ে। এখন কোশ্চেন নাম্বার 7 আর 8 করতে গিয়ে আমরা আরেকটি ইম্পর্টেন্ট রুল শিখবো। সেই রুলসটা আপনারা স্ক্রলে কোশ্চেন নাম্বার 7 দেখতেছেন। এই কোশ্চেন নাম্বার 7 কে সলভ করার আগে আমরা এই রুলসটা আগে শিখি। আচ্ছা, এই রুলসটা হলো, আমরা ছোটবেলায় খুব মানে বারংবার আমরা একটা সেন্টেন্স শুনেছি মুরব্বীদের কাছ থেকে, সেটা হলো যতই পড়িবে ততই শিখিবে। আমরা যেমন একটা ইংলিশে কি বলতাম, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত বেশি পড়বে তত বেশি জানতে পারবে বা তত বেশি শিখবে। এভাবে দেখেন আমরা যত তত দিয়ে, কি বললাম, যত তত দিয়ে আমরা অনেক সেন্টেন্স ইউজ করেছি। যত ডট 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 তত, দেখেন এই যত তত দিয়ে আমরা যতগুলো সেন্টেন্স লিখেছি, অনেক সেন্টেন্স আমরা বলে থাকি। যেমন যদি বলে থাকি তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে, এরপর আমরা বলি তুমি যত বেশি স্বাস্থ্য সচেতন হবে তত বেশি হ্যাপি থাকতে পারবে। এরপর আমরা যদি বলি তুমি যত বেশি হার্ড ওয়ার্ক করবে তত বেশি ওয়েলথি বা সম্পদ অ্যাকোয়ার করতে পারবে। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি তুমি যত বেশি অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সাথে সম্পৃক্ত থাকবে তত বেশি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এইভাবে যত তত দিয়ে আমরা যে বাংলা সেন্টেন্সগুলো করে থাকি, এই যত তত সেন্টেন্সগুলোকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ডাবল কম্পারেটিভ ইউজ করতে হয়। এটা হলো ডাবল কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে আমাদেরকে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হয় সেটা একটু ভালো করে মনে রাখবেন। স্ট্রাকচারটা হবে, প্রথমেই আপনাকে দা ইউজ করতে হবে, এরপরে আপনাকে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, দা কম্পারেটিভ, এরপরে আপনাকে সাবজেক্ট ইউজ করতে হবে, এরপরে আপনাকে ভার্ব ইউজ করতে হবে, এরপর আবার কমা দেবেন, কমা দিয়ে আবার আপনাকে দা ইউজ করতে হবে, তারপরে আবার আপনাকে কম্পারেটিভ ইউজ করতে হবে, কম্পারেটিভ ইউজ করতে হবে, এরপরে আপনাকে আবার সাবজেক্ট দিতে হবে, তারপরে আপনাকে ভার্ব দিতে হবে। এই হলো বিষয়টা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে যত তত যুক্ত বাংলা যে সেন্টেন্সগুলোকে আছে, এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে যে স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হয়, সেই স্ট্রাকচারটা হলো প্রথমে আপনাকে দা ইউজ করতে হবে, এরপরে আপনাকে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে কমা দিবেন, আবার আপনাকে দা ইউজ করতে হবে, তারপরে কম্পারেটিভ ইউজ করতে হবে, তারপরে সাবজেক্ট ইউজ করতে হবে, তারপরে ভার্ব ইউজ করতে হবে। দ্যাট মিন্স এখানে আপনাকে দুইবার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। এছাড়াও মনে রাখবেন এই কম্পারেটিভের আগে কি ইউজ করতে হবে, দা। আমরা সংক্ষেপে এভাবে বলি দা প্লাস কম্পারেটিভ ডট ডট ডট, দা প্লাস কম্পারেটিভ। সো আসেন এইবার তাহলে আমরা কোশ্চেনটা সলভ করব। আমরা এখন কোন কোশ্চেনটা সলভ করব, কোশ্চেন নাম্বার 7 কি বলতেছে সেটা দেখি। ইট ইজ লিটারালি ট্রু দ্যাট, এটা সত্য যে দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস, স্টক মার্কেট যত কম ফল করবে, এ নাম্বার অপশন দিয়ে করতেছি, হায়ার দ্য প্রাইস অফ গোল্ড রাইজেস, তাহলে সোনার দামটা কি হবে, তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে এটা ট্রু যে, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস, স্টক মার্কেট যত কম ফল করবে, দ্য হায়ার দ্য প্রাইস অফ গোল্ড রাইজেস, প্রাইসের দামটা কি হবে, তত বেশি বাড়বে। এখানে দেখেন তো যত তত কথা কি চলে আসছে না,
যে স্টক মার্কেট যত কম ফল করবে সোনার দামটা তত বাড়বে। দ্যাট মিন্স যত তত, যত তত বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, দা প্লাস কম্পারেটিভ, আবার কমার পরে কি ইউজ করতে হবে, দা প্লাস কম্পারেটিভ। তাহলে এখন চলে আসেন আমরা এ নাম্বার অপশনে আসি। এ নাম্বার অপশনে কি বলতেছে, হায়ার দা প্রাইজেস, কিন্তু আমরা কি জানি প্রথমেই দা ইউজ করতে হবে তারপরে কম্পারেটিভ, তারা দাটা মিস করছে এ নাম্বার অপশনে, এই জন্য বাদ। বি নাম্বার অপশন দা প্রাইস, নো, আমাকে প্রথমেই দা নিয়ে আসতে হবে তারপরে কম্পারেটিভ ডিগ্রিটা নিয়ে আসতে হবে, এই জন্য বি নাম্বার অপশনটা বাদ। এরপরে সি নাম্বার অপশনে চলে আসেন, রাইজেস হাই, এটাও হয় না। ডি নাম্বার অপশনে দেখেন আমাদের স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে। ডি নাম্বার অপশনে কি বলতেছে, দা হায়ার দা প্রাইস অফ গোল্ড রাইজেস, ইট ইজ ট্রু দ্যাট, এরপরে কি বললো, দা লোয়ার দা স্টক মার্কেট ফলস, দা এরপরে কম্পারেটিভ লোয়ার, এরপরে সাবজেক্ট দা স্টক মার্কেট, ভার্ব হলো ফলস, দা কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব। এই পরেরটাও কি হবে, দা কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব। আমরা কি বলবো, দা হায়ার দা প্রাইস, দা এরপরে কম্পারেটিভ হায়ার, ডি নাম্বার অপশন, এরপরে সাবজেক্ট দা প্রাইস অফ গোল্ড, এরপরে ভার্ব হলো রাইজেস। এটা হলো বিষয়। সো আমরা পরীক্ষায় কোশ্চেনে যখন দেখব, এটা কি আপনারা এইভাবে মাথায় রাখতে পারেন, কোশ্চেনে যখন শুরুতেই দা প্লাস কম্পারেটিভ থাকে, আমরা পরীক্ষায় যে কোশ্চেনগুলো ফেস করি ওখানে শুরুতেই যদি দা প্লাস কম্পারেটিভ থাকে তাহলে মনে রাখবেন কমার পরেও আপনাকে কি করতে হবে, দা প্লাস কম্পারেটিভই লিখতে হবে। আবার ভাইস ভার্সা হইতে পারে, কোন একটা অপশনে প্রথমে ব্ল্যাঙ্কস দিল, ড্যাশ সাইন দিল, এরপরে আপনাদের দা প্লাস কম্পারেটিভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। সো পরবর্তীতেও যদি দা প্লাস কম্পারেটিভ দিয়ে শুরু হয়, আপনারা ওই সেন্টেন্সের শুরুটাও কি দিয়ে করবেন, দা প্লাস কম্পারেটিভ দিয়ে শুরু করবেন। দ্যাট মিন্স কমার পূর্বে দা প্লাস কম্পারেটিভ থাকলে শুরুতে দা প্লাস কম্পারেটিভ হবে, আবার শুরুতে যদি দা প্লাস কম্পারেটিভ থাকে কমার পরেও দা প্লাস কম্পারেটিভ হবে। এই জন্যই আমরা 7 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা নিয়েছি, ডি নাম্বারটা নিয়েছি। এরপরে চলে আসেন 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা দেখব। The more we look at the piece of modern art, আমরা আধুনিক আর্টের দিকে যত বেশি নজর দিব, এ নাম্বার, it looked better, এটা তত বেটার দেখাবে। The more we like it, the less we like it, we like it less। এখন চলে আসি, শুরুটা কি হয়েছে দেখেন তো, the more we looked at the piece of modern art, the more we looked, the comparative subject verb, এই স্ট্রাকচার, তাহলে কমার পরের স্ট্রাকচারটাও কি হবে, the comparative subject verb। সো the comparative subject verb কোন জায়গায় আছে দেখেন, বি নাম্বার অপশন, the, yes, এরপরে কি আছে, more, মোরটা কম্পারেটিভ ডিগ্রি, এরপরে কি আছে, সাবজেক্ট উই, এরপরে লাই, এটাও হলো মিলে গেছে অপশনের সাথে। সো বি নাম্বারটা আনসার হতে পারে। আবার দেখেন সি নাম্বার অপশনটাও কিন্তু মিলে গেছে, দা, এরপরে লিটল লেস, আমরা বলেছিলাম লিটল লেস, দা লিস্ট, দা লিটল, ইয়েস কম্পারেটিভ, এরপরে কি আছে, লেস, সরি সি নাম্বার, দা, এরপরে কি আছে, লেস, এরপরে সাবজেক্ট উই, এরপরে ভার্ব লাইট। তাহলে বি নাম্বার অপশনটাও রুলসের সাথে মিলে যাচ্ছে, সি নাম্বার অপশনটাও রুলসের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা কি বি নাম্বার অপশনটা কারেক্ট আনসার নিব না সি নাম্বার অপশনটা? দেখি তো আপনারা একটু বলেন তো কোন অপশনটা হইতে পারে। অনেকে বি মনে হচ্ছে, নো বি হবে না, আমার স্টুডেন্ট ক্লাসে যখন দেখি বেশিরভাগ হাত তোলে বি, অল্প সংখ্যক কি সি তোলে, কিন্তু আনসার সি অপশনটাই হবে। কেন সি নাম্বার অপশনটা হবে একটু দেখেন। বি আর সি এর মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হলো টেন্সের পার্থক্য। বি নাম্বার অপশনে লাইক আছে আর সি নাম্বার অপশনে লাইট। বি নাম্বার অপশন প্রেজেন্টে আছে, সি নাম্বার অপশন পাস্টে আছে। এখন আপনারা যদি 2 নাম্বার লেকচার শিটে চলে যান, 2 নাম্বার লেকচার শিট টেন্সের ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম একই সেন্টেন্সে যদি 2টা অংশ থাকে, এই 2টা অংশের প্রথমে যদি পাস্ট থাকে তুমি পরে প্রেজেন্ট করতে পারবো না, পরেরটাও কি হবে, পাস্ট হবে। ওই যে 2 নাম্বার লেকচার শিটের 2 নাম্বার কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। সো আসি আমরা, এই জন্যই যেহেতু আগের অংশটা দেখেন কোন টেন্সে আছে, দ্য মোর উই লুকড, এই আগের যে টেন্সটা, এই টেন্সটা কোন টেন্সে আছে, এটা পাস্টে আছে। সো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পরেরটাও কোন টেন্স হবে, পাস্ট টেন্সই হবে। সো এই জন্যই আমরা আনসার কোনটা নিব, আনসার নিব হলো সি নাম্বার, দ্য মোর উই লুক এট দ্য পিস অফ মডার্ন আর্ট, দ্য লেস উই লাইক ইট। সো আমাদেরকে 8 এর আনসার কোনটা নিতে হবে, সি নাম্বারটা আনসার নিতে হবে। 8 এর আনসার সি। ওকে, আমরা এখন তাহলে কোশ্চেন নাম্বার 9 আনসার করব। প্রশ্ন নম্বর 9টা আপনি স্ক্রলে দেখতে পাচ্ছেন, তবে 9টা সলভ করার আগে আমি সিম্পলি একটু বলি আপনাদেরকে। যেমন আমি 3টা লিখেছি, মাস স্মার্টার, তো আপনাদের বোঝানোর জন্য সংক্ষেপে লিখেছি, এরপরে মোর স্মার্টার আর দ্য মোস্ট স্মার্টেস্ট। আপনারা মনে রাখবেন মার্কস যেন ওই যে মনে আছে কিনা, আমি একদম প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম 1 নাম্বার কোশ্চেন সলভ করতে গিয়ে স্ক্রলে দেখানো হয়েছিল
যে নিজস্ব নিয়মে তারা তাদের মতো করে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ হয়। যেমন আমি বারবার কয়েকটা এক্সাম্পল আমি একটা দিয়েছি, বারবার দিচ্ছি, যেটা লিটিল, লেস, দ্য লিস্ট, এটা ওখানে ছিল দেখবেন মেনি বা মাচ এটা হলো পজিটিভ ডিগ্রি, মোর এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর মোস্ট এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন তাহলে তাই যদি হয়ে থাকে মাচ স্মার্টার, মাচটা হলো পজিটিভ ডিগ্রি আর স্মার্টার হলো কম্পারেটিভ ডিগ্রি। মনে রাখবেন পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি এই দুইটা পাশাপাশি বসতে পারে, কোনো সমস্যা নেই, এটা রাইট হবে। এরপরে যদি বলি মোর স্মার্টার, আচ্ছা মোরটা যেন কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আর স্মার্টার, স্মার্টারও যেন কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। মনে রাখবেন দুইটা কম্পারেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসে না। এরপরে দেখেন মোস্ট স্মার্টেস্ট, আচ্ছা মোস্টটা যেন কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আবার স্মার্টেস্টটাও যেন কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এটাও মনে রাখবেন দুইটা সুপারলেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসবে না। সো দুইটা পজিটিভ কম্পারেটিভ বসতে পারে, দুইটা কম্পারেটিভ বসবে না, দুইটা সুপারলেটিভ বসবে না। এর মানে আমি সংক্ষেপে যদি বলতে চাই, আপনাকে ভালো করে মনে রাখবেন দুইটা কম্পারেটিভ ডিগ্রি বা দুইটা সুপারলেটিভ ডিগ্রি একই সেন্টেন্সে কখনোই বসে না, পাশাপাশি বসে না। দুইটা কম্পারেটিভ বা দুইটা সুপারলেটিভ কখনোই পাশাপাশি বসবে না। আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 9টা খুব সহজেই আনসার করতে পারবো। আসেন কোশ্চেন নাম্বার 9টা কি বলতেছে? হি ওয়াজ মাচ মোর ওয়াইজার, সে অনেক বেশি পরিমাণ ওয়াইজার হয়ে গিয়েছে আফটার দ্যাট আনফরচুনেট ইনসিডেন্ট, ওই আনফরচুনেট ঘটনার পরে সে অনেক বেশি পরিমাণ সচেতন হয়ে গিয়েছে। এখন দেখি আমরা 9 নম্বর কোশ্চেনে ভুলটা কোন অপশনে আছে। দেখেন ওয়াইজার ইয়ার যোগ হয়েছে, ওয়াইজার যেন কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আবার মোর, মোরও যেন কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দুইটা কম্পারেটিভ ডিগ্রি কি পাশাপাশি বসতে পারবে? নো, দুইটা কম্পারেটিভ পাশাপাশি বসবে না। এইজন্যই কোন অপশনে ভুল আছে? বি নাম্বার অপশনে ভুল আছে, মোর ওয়াইজার। এখন আপনি তো ওয়াইজারকে ভুল বলতে পারবেন না, মোর ভুল, কারণ ওয়াইজার নিজেই তো একটা মূল ওয়ার্ড, মূল ওয়ার্ডকে তো আমরা সরাইতে পারবো না। এইজন্যই আমাদের মোর লেখার দরকার নাই। সো কোন অপশন ভুল? বি নাম্বার অপশনটা ভুল। এরপর চলে আসেন আমরা কোশ্চেন নাম্বার 10 আনসার করব। 10 কি বলতেছে দেখি। দ্য এরিয়া, ওই জায়গা, হোয়ার দ্য মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড, যেখানে মাইক্রোচিপ উৎপাদন করা হয়, মাস্ট বি দ্য মোস্ট ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল, সেটা যতটুকু সম্ভব আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার রাখতে হবে। এখন এখানে কোন অপশনে ভুল আছে? এ বি সি তিনটা, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাতে কিন্তু চারটা অপশন থাকবে, এখানে আরেকটা অপশন মিস হয়ে গিয়েছে। The area where the microchip is manufactured must be the most cleanest. আপনারা পেয়েছেন কিনা? সি নাম্বার অপশনে মোস্ট আছে, আবার পরবর্তীতে কি আছে? ক্লিনেস্ট আছে। সো মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, ক্লিনেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দুইটা সুপারলেটিভ ডিগ্রি কি পাশাপাশি বসবে? নো, দুইটা সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না। এইজন্য আমাদেরকে কোন অপশনটাকে আনসার করতে হবে? সি নাম্বার অপশনটাকে আনসার। সো 10 এর আনসার কোনটা নিব? সি নাম্বার অপশনটা আনসার নিব। এখন আমরা কোশ্চেন নাম্বার 11টা সলভ করব। আপনারা স্ক্রলে কোশ্চেন নাম্বার 11টা দেখছেন। 11 কোশ্চেনটা আমরা আগে একটু পড়ি। স্টেইং ইন আ হোটেল, একটা হোটেলে অবস্থান করা, কস্ট ব্যয় হবে টুয়াইস মোর, দ্বিগুণ বেশি ব্যয় হবে দেন রেন্টিং আ রুম, আমরা যদি একটা রুম রেন্ট করি ইন আ ডরমিটরি ফর আ উইক, এক সপ্তাহের জন্য আমরা ডরমিটরিতে যদি একটা রুম রেন্ট করি, এখানে যে পরিমাণ ব্যয় হবে তার থেকে দ্বিগুণ বেশি ব্যয় হবে। কোন জায়গায় দ্বিগুণ বেশি ব্যয় হবে? স্টেইং ইন আ হোটেল, হোটেলে যদি আমরা অবস্থান করি তাহলে আমাদের দ্বিগুণ বেশি ব্যয় হবে। তাহলে এখানে কি বললো? যে একটা ডরমিটরিতে আমি একটা রুম রেন্ট করলে আমার যে পরিমাণ ব্যয়টা হবে, আমি যদি ওই ডরমিটরিতে আমি যদি একটা হোটেলে অবস্থান করি তাহলে ওই ডরমিটরি রেন্টের থেকেও কয় গুণ বেশি ব্যয় হবে? দ্বিগুণ বেশি ব্যয় হবে। এখন আমাকে আনসার করতে হবে কোনটা হইতে পারে। এ নাম্বার অপশনে আপনারা দেখছেন টুয়াইস মোর দেন, বি নাম্বার টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ, সি নাম্বার টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ, ডি নাম্বার অ্যাজ মাচ অ্যাজ টুয়াইস। এখন আপনাদের মনে হইতে পারে বেশিরভাগই যে রেন্টের থেকে যদি আমি হোটেলে অবস্থান করি তাহলে কয় গুণ বেশি ব্যয় হচ্ছে? দ্বিগুণ বেশি ব্যয় হচ্ছে। এখানে কি একটা কম্প্যারিজন চলে এসেছে, তাহলে এটা কোন ডিগ্রি হইতে পারে? এটা হলো কম্পারেটিভ ডিগ্রি হবে। কিন্তু আপনারা মনে রাখবেন, যেমন আমি বলি ওয়ার্ডগুলো মাল্টিপল নাম্বার, কোনগুলোকে মাল্টিপল নাম্বার বলে? হাফ, টুয়াইস, 1/3, এরপরে 4 টাইমস, 5 টাইমস, এইগুলোকে মাল্টিপল নাম্বার বলে। আই রিপিট ইট এগেইন, মাল্টিপল নাম্বার কোনগুলা? হাফ, 1/3, টুয়াইস, তারপরে হলো 4 টাইমস, 5 টাইমস, এগুলো মাল্টিপল নাম্বার।
মনে রাখবেন এই মাল্টিপল নাম্বার দিয়ে যখন কোনো কিছু তুলনা করা হবে এটা সর্বদাই পজিটিভ ডিগ্রিতে করতে হবে। কোন ডিগ্রি ইউজ করে করতে হবে? পজিটিভ ডিগ্রি ইউজ করে করতে হবে। সেই জন্য এখানে আমাকে পজিটিভ ডিগ্রিটা আমি স্ট্রাকচারটা আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। দেখেন মাল্টিপল নাম্বার দিয়ে যখন তুলনা করা হবে ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে সেটা আমরা একটু দেখে নিই সবাই। স্ট্রাকচারটা হবে প্রথমে আপনাকে একটা সাবজেক্ট ইউজ করতে হবে, সাবজেক্টের পরে আপনাকে ভার্ব ইউজ করতে হবে, এরপরে আপনাকে ওই মাল্টিপল নাম্বারটা দিতে হবে। মাল্টিপল নাম্বারটা আমরা ইউজ করব, এরপরে আমরা কি ইউজ করব? অ্যাজ ইউজ করব। অ্যাজ এর পরে অ্যাজ মেনি অথবা অ্যাজ মাচ অ্যাজ ইউজ করব, এরপরে আমরা নাউন ইউজ করব। সো আমাদের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের স্ট্রাকচারটা কোনটার স্ট্রাকচার? মাল্টিপল নাম্বার ইউজ করে যখন আমরা কম্পেয়ার করব প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, এরপরে আমরা মাল্টিপল নাম্বারটা ইউজ করব, এরপরে আমাকে অ্যাজ মেনি অ্যাজ বলতে হবে অথবা অ্যাজ মাচ অ্যাজ বলতে হবে, এরপরে আমরা কি বসাবো? নাউন বসাবো। এখন কথা হলো আমি অ্যাজ মেনি অ্যাজ নিব না অ্যাজ মাচ অ্যাজ নিব? আমরা এর আগেই শিখে ফেলেছি নাউন চ্যাপ্টার লেকচার শীট 3 তে আমরা শিখেছি মেনিটা যেন আমরা কখন ইউজ করব? আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা বলবো অ্যাজ মেনি অ্যাজ। আর মাচটা যেন কখন ইউজ করব? আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? মাচ ইউজ করব। এই হলো আমাদের মাল্টিপল নাম্বার। দেখবেন আপনারা সেন্টেন্সটা পড়ে আপনাদের মনে হবে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, কিন্তু না, আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে পারবো না। আমাদেরকে এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে মাল্টিপল নাম্বার, এরপরে অ্যাজ মেনি অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ কখন ইউজ করব? কাউন্টেবলের ক্ষেত্রে মেনি, আর মাচ কখন ইউজ করব? আনকাউন্টেবলের ক্ষেত্রে। আর এরপরে আমি নামটা বসিয়ে দেব। আচ্ছা, তাই যদি বুঝে থাকেন এইবার তাহলে আমরা খুব সহজেই 11 নম্বর কোশ্চেনটা আনসার করতে পারবো। স্টেইং ইন আ হোটেল, হোটেলে অবস্থান করাটা কস্ট টুয়াইস। এই যে টুয়াইসটা মাল্টিপল নাম্বার, আমি বলছিলাম হাফ, টুয়াইস, থ্রাইস, ফোর টাইমস, ওয়ান থার্ড, এগুলো সব মাল্টিপল নাম্বার। সো এখানে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাহলে স্টেইং ইন আ হোটেল কস্ট টুয়াইস মোর দ্যান রেন্টিং আ রুম ইন আ ডরমেটরি ফর আ উইক। এখন এখানে কি কস্টের কথা বলতেছে না? এখন কস্ট এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আপনারা যেহেতু নাউনের চ্যাপ্টারটা পড়েছেন অবশ্যই আপনাদের ধারণা আছে কস্ট হলো আনকাউন্টেবল নাউন। সেটা যেহেতু আনকাউন্টেবল নাউন এইজন্য আমাকে অ্যাজ মেনি না বলিয়ে আমাদেরকে কি বলতে হবে? অ্যাজ মাচ অ্যাজ। সো আমাকে আনসার কোনটা নিতে হবে? আনসার নিতে হবে সি নাম্বার অপশনটা। স্টেইং ইন আ হোটেল কস্ট ব্যয়টা হবে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ রেন্টিং আ রুম। সো আমাকে আনসার কোনটা নিতে হবে? অপশন সি। 11 এর আনসার অপশন সি। আমরা এখন কোশ্চেন নাম্বার 12 টা আনসার করব। আপনারা স্ক্রিনে কোশ্চেন নাম্বার 12 দেখতেছেন। কোশ্চেন নাম্বার 12 এই জাতীয় কোশ্চেন ব্যাংকে একটু কম আসে, তবে ব্যাংকে কম আসলে জেনারেলি দেখা যায় নন ক্যাডার যে জবগুলোর পরীক্ষা হয়ে থাকে, এরপরে প্রাইমারি শিক্ষক নিয়োগ, এরপরে আপনার নিবন্ধনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এই পরীক্ষাগুলোতে এই রুলসে অনেকবার কোশ্চেন এসেছে। এই জন্য আমরা এই কোশ্চেনটা আজকে একটু পড়ি। 12 নম্বর কোশ্চেনটা পড়ার আগে আমি একটু সিম্পলি বলি, আমরা এর আগেই জেনেছি যে কম্পারেটিভ ডিগ্রিতে যেহেতু তুলনা করা হয় এজন্য মূলত কি ইউজ করা হয়? কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন ইউজ করা হয়। কি ইউজ করা হয়? টিএইচএ। আমি রুলস আকারে লিখে নিয়েছি এটা। সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও, কম্পারেটিভ ডিগ্রি এর পরে সাধারণত কি বসে? দেন। দেন বসলেও মনে রাখবেন সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র ইত্যাদি এর পরে দেন না বসে কি বসে? টু বসে। ইত্যাদি এর পরে কি বসে? টু বসে। এবং আরো একটা জিনিস দেখেন আপনারা, সবগুলো ওয়ার্ডের শেষে আই ও আর আছে। আই ও আর, আই ও আর, আই ও আর। সো আমরা এটাও বলতে পারি যে আই ও আর যুক্ত ওয়ার্ডের পরে দেন না বসে কি বসে? টু বসে। তুলনা করার ক্ষেত্রে দেন না বসে কি বসবে? টু বসবে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 12 টা খুব সহজে আনসার করতে পারবো। 12 কি বলতেছে? চুজ দ্য রাইট সেন্টেন্স। আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। এ নাম্বার, হি ইজ সিনিয়র দ্যান মি ফর 5 ইয়ার্স। সে আমার থেকে কয় বছরের সিনিয়র? 5 বছরের সিনিয়র। হি ইজ সিনিয়র দ্যান মি, সে আমার থেকে সিনিয়র কয় বছরের? 5 বছরের। এখন আমরা আগেই জেনেছি সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র এগুলোর পরে দেন না বসে কি বসে? টু বসে। সো আমাকে আনসার কোনটা নিতে হবে তাহলে?
বি নাম্বার হি ইজ সিনিয়র টু মি ফর 5 ইয়ার্স ইয়েস আনসার বি ঠিক আছে অপশন বি এখন সি নাম্বারের সমস্যা কোথায় ফ্রম আছে ডি নাম্বারের সমস্যা কোথায় অ্যাট আছে এইজন্য এটা বাদ এখন 13 নম্বর কোশ্চেনটা সলভ করি চুজ দ্য রাইট সেন্টেন্স I prefer death from dishonor আপনারা এটাও মনে রাখবেন প্রিফারের ক্ষেত্রে একই রুলস প্রযোজ্য হবে প্রিফারের পরে কি বসবে টু বসবে প্রিফারের পরেও কি বসবে টু বসবে সো আই প্রিফার ডেথ আমি ডেথ পছন্দ করি ফ্রম ডিসঅনার মানে অসম্মানের থেকেও মৃত্যু শ্রেয় সেন্টেন্সটা এমন বাংলা মিনিং করলে অসম্মানের থেকেও মৃত্যু শ্রেয় আচ্ছা তাই যদি হয়ে থাকে সো প্রিফারের ক্ষেত্রেও এরপরে কি বসে টু বসে এটাও পরীক্ষায় অনেকবার এসেছে এই জন্য আমরা লিখছি সেটা ইনক্লুড করেছি সো আমাদেরকে এখানে आंसर আই প্রিফার ডেথ ফ্রম ডিসঅনারের জায়গায় কিনতে হবে টু ডিসঅনার কোন অপশনে আছে বি নাম্বার অপশনে সো আমাকে आंसर কোনটা নিতে হবে 13 এর বি आंसर ওকে আমরা তাহলে এখন কোশ্চেন নাম্বার 14 आंसर করব কোশ্চেন নাম্বার 14 আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 14 নিয়ে বলি এটাও সেই একই রকম কোশ্চেন আমরা প্রিভিয়াস জেনেছি যে কোশ্চেনটা ওই টাইপের একটা কোশ্চেন যে কোশ্চেনগুলো ব্যাংকে কম আসে তবে এই কোশ্চেনটা বিশেষ করে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এটা অনেকবার এসেছে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় সেগুলো আমরা একটু মাথায় রাখবো তাহলে আমাদের কাছে নন ক্যাডার বা অন্যান্য যে ব্যাংক ব্যতীত যে জবগুলো আছে ওখানে আমরা এগুলো কমন পাইতে পারি কমন পেয়ে যাব আসি তাহলে যেটা আছে আমি একটু রুলসটা লিখে দিয়েছি আপনাদেরকে রুলসটা পড়লেই হবে পারফেক্ট এক্সট্রিম সুপ্রিম ইউনিভার্সাল ইউনিক এই ওয়ার্ডগুলো না নিজেরাই সুপারলেটিভের অর্থ প্রদান করে এই ওয়ার্ডগুলো নিজেরাই সুপারলেটিভের অর্থ প্রদান করে তাই এদের পূর্বে মোর মোস্ট ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসানোর দরকার নাই যেমন দেখেন ইউনিক ইউনিক মানে কি অদ্বিতীয় সো নিজেই যেহেতু অদ্বিতীয় মানে অনলি ওয়ান এটা অবশ্যই সুপারলেটিভ সো এর আগে আবার মডিফাই করার জন্য অন্য কোনো কোয়ালিফায়ার বসানোর দরকার নাই যেমন পারফেক্ট পারফেক্ট মানে কি নিখুঁত সে যেহেতু নিজেই পারফেক্ট সো আবার আমাকে মোস্ট পারফেক্ট বলার দরকার নাই সো মনে রাখবেন আপনারা সিম্পলি মোর পারফেক্ট এক্সট্রিম সুপ্রিম ইউনিভার্সাল ইউনিক ইউনিক এই ওয়ার্ডগুলোর পূর্বে আমরা কোনো কোয়ালিফায়ার মোর মোস্ট ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসাবো না সো তাই যদি হয়ে থাকে তাহলে এখন আপনারা কোশ্চেন নাম্বার 14 টা আমরা आंसर করতে পারবো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এ নাম্বার অপশন আমি পড়তেছি হি ইজ আ মোস্ট পারফেক্ট জাজ সে খুবই নিখুঁত একজন জাজ সো আমরা জেনেছি পারফেক্ট নিজেই যেহেতু সুপারলেটিভের অর্থ প্রদান করে সো এর আগে মোর মোস্ট ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসানোর দরকার নাই সো সিম্পলি আমাকে কি বলতে হবে হি ইজ আ পারফেক্ট জাজ সো এইজন্যই আমি বি নাম্বার অপশনও বাদ দিব সি নাম্বার অপশনও বাদ দিব আমরা কোন অপশনটাকে आंसर নিব ডি নাম্বার অপশনটাকে आंसर নিব সো 14 এর आंसर কোনটা হবে ডি আবার দেখুন অনেকবার এই কোশ্চেনটাও এসেছে হি ইজ দ্য মোস্ট দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি এমন একটা কোশ্চেন আমি এটা অনেকবার আসতে দেখেছি সো এটা কিন্তু মোস্ট হবে না সিম্পলি কি বলবো দিস ইজ আ ইউনিক অপরচুনিটি সো এইভাবেই আমরা आंसर করব আসুন তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 15 টা आंसर করব আপনারা স্ক্রলে কোশ্চেন নাম্বার 15 টা দেখতেছেন আমি 15 টা পড়তেছি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে এ নাম্বার হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রুডেস্ট ম্যান আই হ্যাভ এভার মেট হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রুডেস্ট ম্যান সে হলো সবচেয়ে বেশি রুডেস্ট ম্যান আই হ্যাভ এভার মেট আমি এই পর্যন্ত যতজনের সাথে সাক্ষাৎ করেছি তার মধ্যে সে হলো সবচেয়ে বেশি রুডেস্ট এখন আমাকে কোন অপশনটা ঠিক আছে এটা আমাকে বের করতে হবে আপনি এটা রুলস মনে রাখবেন সব সময় ওয়ান অফ দা কথাটি যদি থাকে তাহলে আমরা মনে রাখবো ওয়ান অফ দার পরে সর্বদাই সুপারলেটিভ ডিগ্রি হবে যদি আমরা ডিগ্রি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করতে হবে সুপারলেটিভ ডিগ্রিটা ওকে সো ওয়ান অফ দার পরে যখন আমরা ডিগ্রি ইউজ করব ম্যান্ডেটরি আমরা কোন ডিগ্রিটা ইউজ করব সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করব কিন্তু আরো একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এটার সাথে সাথে ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব তারপরে মনে রাখবো আমরা এর পরে যে নাউনটা ইউজ হবে অবশ্যই ওই নাউনটা কোন ফর্মে রাখতে হবে প্লুরাল করতে হবে ওই নাউনটা কি করতে হবে প্লুরাল কারণ আপনারা এক নাম্বার লেকচার শিটেও শিখে এসেছেন যদি আপনারা মনে করতে পারেন ওয়ান অফ ইজ অফ আইদার অফ নাইদার অফ এরপরে নাউনটা প্লুরাল হয় আর ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় এইজন্যই এই ওয়ান অফ দার পরে ডিগ্রি ইউজ করলে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব আর এরপরে যে নাউনটা হবে ম্যান্ডেটরি নাউনটা কি হবে প্লুরাল হবে সো কোশ্চেন দেখবেন এমন থাকবে ওয়ান অফ দা আছে সুপারলেটিভ ডিগ্রি আছে কিন্তু তার পরবর্তীতে নাউনটা কি দিয়ে দিয়েছে সিঙ্গুলার কিন্তু ওইটা আমরা आंसर নিব না কারেক্ট অপশন হিসেবে ওটাকে আমরা বিবেচনা করব না এইজন্য রুলসটা মনে রাখবো ওয়ান অফ দা থাকলে এরপরে ডিগ্রি ইউজ করতে চাইলে সুপারলেটিভ ডিগ্রি এরপরে আমাকে কি ইউজ করতে হবে যে নাউনটা আমরা ইউজ করব অবশ্যই নাউনটা কি হইতে হবে প্লুরাল ইউজ হইতে হবে
আসেন তাহলে আমরা এখন তাহলে আনসার করতে পারবো। এ নাম্বার, হি ইজ ওয়ান অফ দা মোস্ট রুডেস্ট মেন আছে। তাহলে দেখেন এখানে মোস্ট রুডেস্ট, এটা আমরা আগেই শিখেছি, ওই যে দুইটা সুপারলেটিভ কখনোই পাশাপাশি বসে না। একটু আগে যে কোশ্চেনগুলো সলভ করতে আমরা পেয়েছি, দুইটা সুপারলেটিভ বা দুইটা কম্পারেটিভ পাশাপাশি বসে না, এই জন্য আমরা এই নাম্বার অপশনটা বাদ দিয়েছি। মোস্ট আছে আবার রুডেস্ট আছে, দুইটা সুপারলেটিভ বাদ। বি নাম্বার, হি ইজ ওয়ান অফ দা রুডেস্ট ম্যান। দেখেন এটা ঠিক আছে, ওয়ান অফ দা আছে, এরপরে কি আছে রুডেস্ট, কিন্তু সমস্যাটা কোথায়? দেখেন পরের নাউনটা তারা সিঙ্গুলার করে ফেলেছে, কিন্তু আমরা জানি পরের নাউনটা কি হবে, প্লুরাল হবে। এইজন্য এখানে ম্যানের প্লুরাল ফর্ম কি মেন, MEN, এটা থাকলে আমরা এটা আনসার করতে পারতাম। সো বি নাম্বার অপশনটাও বাদ। সি নাম্বার অপশনটা দেখেন, হি ইজ ওয়ান অফ দা রুডেস্ট মেন আই হ্যাভ এভার মেট। ইয়েস, তাহলে আনসার কোন অপশনটা ঠিক আছে? সি নাম্বার অপশনটা ঠিক আছে। আর ডি নাম্বার অপশনটা কেন ভুল? মোস্ট রুডেস্ট দুইটা পর পর সুপারলেটিভ, এইজন্য এটা হবে না। সো আমরা 15 আনসার কোনটা নিব? সি নাম্বারটা আনসার নিব, অপশন সি। ওকে, আমরা এখন তাহলে কোশ্চেন নাম্বার 16 ডিগ্রি অফ কম্প্যারিজন চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনটা আমরা এখন আনসার করব। আর মনে রাখবেন এই কোশ্চেনটা 2019 সালে আসমানুল্লাহ ইউনিভার্সিটি যে এক্সাম টেকার ছিল, আসমানুল্লাহ ইউনিভার্সিটির 4টা পরীক্ষায় এই কোশ্চেনটা তারা দিয়েছে। এই কোশ্চেনটাই দিয়েছে, কোশ্চেন নাম্বার 16টায়। তো এটা আসমানুল্লাহ ইউনিভার্সিটি যখন এক্সাম টেকার হবে খুবই ইম্পর্টেন্ট। আপনারা যে স্কলে কোশ্চেন নাম্বার 16 দেখতেছেন, এটা সলভ করার আগে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা একটু আমি পড়ি। ঢাকা হ্যাজ মোর ইনহ্যাবিটেন্টস। ঢাকায় অনেক বেশি পরিমাণ মানুষ বাস করে দেন এনি সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের অন্য যে কোনো শহর থেকে ঢাকা শহরের বাসিন্দা বেশি, বা ঢাকা শহরে বেশি পরিমাণ মানুষ বাস করে। এখন আমি এই সেন্টেন্সে একটু ভুল করেছি, আপনারা হয়তো ভুলটা পড়তে গিয়ে দেখবেন যে কানে একটা বাড়ি খাবে, সাউন্ডস গুড না কোন একটা জায়গায়, একটু দেখেন তো কোনটা। ইয়েস, হয়তো আপনারা অনেকেই পেয়েছেন। আমি তাহলে এখন আসি, আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। দেখেন আমি যখন এখানে সেন্টেন্সটা পড়লাম, আমি বাংলা মিনিং করার সময় কি বলেছিলাম যে ঢাকা হ্যাজ মোর ইনহ্যাবিটেন্টস, ঢাকার বেশি পরিমাণ মানুষ বাস করে, ঢাকাতে বেশি পরিমাণ মানুষ বাস করে দেন এনি সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্য যে কোনো শহর থেকে ঢাকা শহরে বেশি মানুষ বাস করে। এখন আমি যখন বাংলা সেন্টেন্স করলাম, দেখবেন আমি অন্য যে কোনো কথাটি বলেছি। এমন অনেক সেন্টেন্স আমরা বলে থাকি, যেমন আমরা বলতে পারি অন্য যে কোনো শহর থেকে ঢাকা শহরে বেশি ট্রাফিক হয়ে থাকে, ট্রাফিক জ্যাম আমরা ফেস করি। অন্য যে কোনো জেলা থেকে রাজশাহী জেলাতে বা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বেশি পরিমাণ আম হয়ে থাকে, বা অন্য যে কোনো কোচিং সেন্টার থেকে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার বেশি পরিমাণ সার্ভিস দিয়ে থাকে। সেইভাবে বাংলায় যখন অন্য যে কোনো কথাটি আসবে, তখন আপনাদেরকে অবশ্যই কি লিখতে হবে? দেন এনি আদার লিখতে হবে। অন্য যে কোনো এই ওয়ার্ডটা আসলেই বাংলাতে আপনাকে ইংলিশে কি লিখতে হবে? দেন এনি আদার। এই জন্যই আমি এখানে কি ভুল করে ফেলেছি, ঢাকা হ্যাজ মোর ইনহ্যাবিটেন্টস দেন এনি সিটি হবে না দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ? এনি হবে না, আমাকে কি বলতে হবে? দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। সো অন্য যে কোনো কথাটি থাকলে আপনারা দেন এনি আদার ইউজ করবেন। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, এখন আমরা তাহলে কোশ্চেন নাম্বার 16 টা আনসার করি। কম্পিউটার হ্যাজ রিভলিউশনাইজড, কম্পিউটার আমূল পরিবর্তন এনেছে অফিস প্রসিডিওর, অফিসের কার্যক্রমে আমূল পরিবর্তন এনেছে মোর দ্যান এনি মেশিন অফ মডার্ন টাইম, আধুনিক সময়ে অন্য যে কোনো মেশিন থেকে কম্পিউটার বেশি পরিবর্তন এনেছে। এখন যেহেতু অন্য যে কোনো কথাটি আসছে, অন্য যে কোনো মেশিন থেকে কম্পিউটার, সো অন্য যে কোনো আসলে আমরা কি দেন এনি মেশিন বলবো না দেন এনি আদার মেশিন বলবো? অবশ্যই দেন এনি আদার মেশিন ইন মডার্ন টাইম। সেই জন্যই আমাকে আনসার কোনটা নিতে হবে? আনসার নিতে হবে হলো সি নাম্বার অপশনটা আনসার নিতে হবে। কম্পিউটার হ্যাজ রিভলিউশনাইজড অফিস প্রসিডিওর মোর দ্যান এনি আদার মেশিন অফ মডার্ন টাইম। এরপর আবার এনি আদার মেশিন হ্যাজ না, এগুলো বারবার ইউজ করার দরকার নেই। সো আমাকে আনসার তিনটা কোনটা নিতে হবে? 16 এর এনি আদার মেশিন, সি হলো কারেক্ট আনসার। ওকে, এখন আমরা আমাদের নেক্সট সেশনের দ্বিতীয় যে টপিকটা মডিফায়ার, এটা নিয়ে আলোচনা করব। মডিফায়ার অ্যাকচুয়ালি দুই ধরনের হয়ে থাকে, তবে ব্যাংকের ক্ষেত্রে শুধু ড্যাংলিং মডিফায়ারটাই আসে, এই জন্য আমরা ড্যাংলিং মডিফায়ারটা নিয়ে শুধু আলোচনা করব। আচ্ছা, মডিফায়ার বোঝানোর জন্য আমি দুইটা এক্সাম্পল দিয়ে দুইটা সেন্টেন্স লিখেছি আপনারা দেখতে পারতেছেন। এই দুইটা সেন্টেন্স দিয়ে আমি মডিফায়ার বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি এক নম্বর সেন্টেন্সটা পড়েন, দেখেন তো এক নম্বর সেন্টেন্সটা কি আসে? আফটার স্টিলিং দ্য টিভি, টিভিটি চুরি করিয়া দ্য পুলিশ কট দ্য থিপ, টিভিটি চুরি করিয়া দ্য পুলিশ কট দ্য থিপ,
পুলিশ কি করেছিল, চোরটিকে ধরেছিল। যে আফটার স্টেলিং দ্য টিভি, টিভিটি চুরি করার পর দ্য পুলিশ কট দ্য থিফ, পুলিশ চোরটিকে ধরেছিল। আর 2 নম্বর সেন্টেন্সটা যেটা লিখেছি, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে উড়িয়া হি কট দ্য পেপার, সে পেপারটা ধরেছিল। এখন আমি যে সেন্টেন্স দুইটা লিখেছি, এই সেন্টেন্স দুইটা পড়লে দেখেন তো কেমন দেখায়। আফটার স্টেলিং দ্য টিভি, টিভিটি চুরি করার পর দ্য পুলিশ কট দ্য থিফ, পুলিশ চোরটিকে কি করেছিল, ধরেছিল। এটা যদি বলি যে টিভিটি চুরি করার পর পুলিশ চোরটিকে ধরেছিল। দ্বিতীয় সেন্টেন্সটা, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে উড়িয়া হি কট দ্য পেপার, সে পেপারটা ধরেছিল। আচ্ছা, এই দুইটা সেন্টেন্স পড়লে কেমন দেখায় দেখেন তো। টিভিটি চুরি করার পর পুলিশ চোরটিকে ধরেছিল, তার মানে এই টিভি চুরি করার কাজ, আমি যে সেন্টেন্সটা লিখেছি এটার বাংলা মিনিং যদি করি, দেখেন তো টিভিটি চুরি করার পরে পুলিশ চোরটিকে ধরেছিল, তার মানে চুরির কাজটা এখানে কে করছে মনে হচ্ছে, পুলিশই করেছে মনে হচ্ছে। আবার এখানে বাহিরে 2 নম্বর সেন্টেন্সটা দেখেন, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে উড়িয়া হি কট দ্য পেপার, সে পেপারটা ধরেছিল। তার মানে জানালার বাহিরে কে উঠতেছিল, হি। এই সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যে ওই ব্যক্তিটাই জানালার বাহিরে উড়েছিল। আবার প্রথম সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে পুলিশই কি করেছিল, টিভিটি চুরি করেছিল। এটাই হলো মডিফায়ারের সমস্যা, ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার বলে হলো সেন্টেন্সের শুরুতেই কমা দেবে, এই কমার পূর্বে কিছু শব্দ থাকবে, যেটাকে আমরা মডিফায়ার বলে থাকি। সেন্টেন্সের শুরুতেই কমার পূর্বে কিছু শব্দ থাকবে, এই শব্দটাই হলো মডিফায়ার। এই শব্দগুলা যাকে মডিফাই করবে কমার পরে তাকেই বসাইতে হবে। আমি আবার রিপিট করতেছি, মডিফায়ার জিনিসটা কি, সেন্টেন্সের শুরুতেই কমার পূর্বে কিছু শব্দ থাকবে, এই শব্দগুলা যাকে মডিফাই করবে, এই শব্দগুলা যার কথা বলবে, আপনাকে কমার পরে কি করতে হবে, তাকেই বসাইতে হবে। যেমন 1 নম্বর সেন্টেন্সে আফটার স্টেলিং দ্য টিভি, টিভিটি চুরি করার পর, অ্যাকচুয়ালি এটা কাকে ইন্ডিকেট করতেছে, চুরি। এই চুরির কাজটা কে করেছে, এটা কি পুলিশ করেছে না থিপ করেছে, অবশ্যই থিপ করেছে। এই জন্য এই থিপটাকেই কি করতে হবে, কমার পরপরই নিয়ে চলে আসতে হবে। এই জন্য আসলে আমাকে যদি অথেন্টিক ভাবে লিখতে হয় সেন্টেন্সটা কারেক্টলি, আমাকে কি বলতে হবে, আফটার স্টেলিং দ্য টিভি। এখন কি করেছে এই কাজটা, এই অংশটুকু কাকে মডিফাই করতেছে, কার কথা বলতেছে, চোরের কথা বলতেছে। এই জন্য চোরটা কি হবে, আগে চলে আসবে। কি বলবো, দ্য থিপ। চোর ধরা পড়েছিল, কার দ্বারা ধরা পড়েছিল, পুলিশের দ্বারা, তখন প্যাসিভ হয়ে যাবে সেন্টেন্সটা। দ্য থিপ ওয়াজ caught by the police, by the police। এখন চলে আসি 2 নাম্বারটা, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে উড়িয়া। এখন কে উড়বে, হি, এই ব্যক্তি উড়বে না পেপারটা উড়বে, জানালার বাহিরে কোন জিনিসটা উড়ার কথা, পেপারটা উড়ার কথা। এই জন্য পেপারটা কি হয়ে যাবে, এই কমার পরপরই চলে আসবে। সো আমাকে বলতে হবে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, এরপরে কমা দিয়ে আমরা কি লিখবো, দ্য পেপার। পেপারটা ধরা পড়েছিল কার দ্বারা, ওই মানুষের দ্বারা বা মানুষের হাতে পেপারটা ধরা পড়েছিল। কি বলবো আমি, দ্য পেপার, তখন প্যাসিভ হয়ে যাবে, was caught by him, তার দ্বারা পেপারটা কি হয়েছিল, ধরা পড়েছিল। এই হলো জাস্ট মডিফায়ারের, ড্যাংলিং মডিফায়ারের মূল বা বেসিক যে কনসেপ্টটা সেটা হলো এটাই। এবং এটা খুব সহজ একটা চ্যাপ্টার। এবং মনে রাখবেন এই চ্যাপ্টারটা প্রাইভেট ব্যাংকে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে এবং আইবি এর এমবিএ, প্রাইভেট ব্যাংকে এবং আইবি এর এমবিএ, এই 2 জায়গায় এই ড্যাংলিং মডিফায়ার থেকে অনেক অনেক কোশ্চেন আসে। সেই ড্যাংলিং মডিফায়ার এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্ব পাবে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে, আর হলো আইবি এর এমবি এর, যখন যারা করতে যাবেন বা পরীক্ষা দিবেন তাদেরকে এই টাইপের কোশ্চেন ফেস করতে হবে। সো ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি আমি লাস্ট টাইম বলি, সেন্টেন্সের শুরুতেই কমার পূর্বে কিছু শব্দ থাকবে, এই শব্দগুলোকে আমরা মডিফায়ার বলি। এই শব্দগুলা যাকে মডিফাই করবে বা এই শব্দগুলা যার কথা বলবে, কমার পরে কি করতে হবে, তাকেই নিয়ে চলে আসতে হবে। এই জন্য আমরা প্রথম সেন্টেন্সে চুরির কথা বলতেছে প্রথম অংশে, সো চুরি কাজটা কে করবে, এটা চোর করার কথা, এই জন্য থিপটা আগে চলে আসবে, আর পুলিশ কোথায় হবে, পরে চলে যাবে। যেমন ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে উড়িয়া, এই অংশটুকু কাকে মডিফাই বা কার কথা বলতে চাচ্ছে, জানালার বাহিরে কে উড়বে, পেপারটা উড়বে। এই জন্য কমার পরে কি করতে হবে, পেপারটা নিয়েই চলবে, পেপারই লিখতে হবে। এই জন্য দ্য পেপার ওয়াজ কট বাই হিম। এই হলো মডিফায়ার। তাহলে এখন আসুন আমরা এর আন্ডারে আমরা কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 17টা আমরা সলভ করে ফেলি। কোশ্চেন নাম্বার 17 কি বলতেছে দেখব। Which of the following sentence is correct?
কোন সেন্টেন্সটা কারেক্ট এটা আমাকে দেখতে হবে। এ নাম্বার, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড। ইয়াং যুবক, অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড অদক্ষ বা অনভিজ্ঞ। দ্য টাস্ক ইজি টু ডু, ওই কাজটা করা কি ছিল, সহজ ছিল। তাহলে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, যেহেতু ইয়াং এবং ইনএক্সপেরিয়েন্স, আচ্ছা কে হইতে পারে এখানে ইয়াং এবং ইনএক্সপেরিয়েন্স? এই অংশটুকু কার কথা বলতেছে? কোনো কি বস্তুর কথা না কোনো ব্যক্তির কথা? ইয়াং, সে ইয়াং হবে এবং সে ইনএক্সপেরিয়েন্সড হবে, অবশ্যই এটা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করতে চাচ্ছে। এই জন্য কমার পরে কি করতে হবে, আমাকে ডিরেক্টলি ব্যক্তি নিয়েই চলে আসতে হবে। এই জন্য আমরা এ নাম্বার অপশনটা, দ্য টাস্ক। অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে ইয়াং এবং ইনএক্সপেরিয়েন্স কোন জিনিসটা, কাজটাই ইয়াং কাজটাই ইনএক্সপেরিয়েন্সড, কিন্তু কাজ তো না, ওই কাজটা যে করতেছে সে হলো ইয়াং এবং সে হলো ইনএক্সপেরিয়েন্সড। এই জন্য আমরা এই নাম্বার অপশনটা বাদ দিয়ে দিব। বি নাম্বার অপশনে দেখেন ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, এরপরে কি দিয়েছি, ইট দিয়েছি, কিন্তু ইট না তো, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড কাকে ইন্ডিকেট করতেছে, এটা একটা পারসনকে ইন্ডিকেট করতেছে, ওই পারসনটা আসবে কমার পরে। সি নাম্বার অপশনে দেখেন একদম ক্লিয়ার করা হয়েছে, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড। I thought the task easy, আমি যেহেতু ইয়াং ছিলাম এবং ইনএক্সপেরিয়েন্স ছিলাম, এই জন্য ওই কাজটা অনেক কঠিন হওয়া সত্ত্বেও আমার কাছে কি মনে হয়েছিল, অনেক সহজ মনে হয়েছিল। তাহলে ওই যে সেন্টেন্সের শুরুতে কমার পূর্বে কিছু শব্দ থাকবে, শব্দগুলো কি আছে, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স, এই শব্দগুলো কাকে ইন্ডিকেট করতেছে, যাকে ইন্ডিকেট করবে কমার পরে তাকেই বসাইতে হবে। এই শব্দগুলো যেহেতু একটা পারসনকে ইন্ডিকেট করতেছে, এই জন্য আমার সি নাম্বার অপশনে কমার পর পরে যেহেতু পারসন এসেছে, এটা ঠিক আছে। আর ডি নাম্বারে কি সমস্যা, ইয়াং এন্ড ইনএক্সপেরিয়েন্স কমার পরে ইট এসেছে, ইট হবে না, পারসন হবে। সো 17 আনসার কোনটা নিব, আনসার নিব সি। এখন আসি আমরা কোশ্চেন নাম্বার 18টা আমরা আনসার করব। 18 আপনি স্ক্রলে দেখতেছেন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। অ্যাকচুয়ালি আমি একটু বলে নিই, ড্যাংলিং মডিফায়ার কিন্তু অনেক সহজ একটা, এটা কোশ্চেন করতে অনেক সময় কম লাগে। কেন, আপনারা শুরুতেই দেখবেন কমার পূর্বের শব্দগুলো কার কথা ইন্ডিকেট, কাকে বলছে বা কাকে ইন্ডিকেট করতে চাচ্ছে, যার কথাই বলবে আপনি কমার পরে শুধু তার কথাটাই খুঁজবেন বা সেই জিনিসটাই দেখবেন। এই জিনিস ব্যতীত অন্য কোনো কিছু থাকলে আপনার ওই অপশনটা বাদ দিয়ে দেবেন, তাহলে আপনাদের জন্য আনসার করা খুব সহজ হবে। আসেন তাহলে কোশ্চেন নাম্বার 18টা আনসার করি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে 4টা অপশন আছে, আমাকে কারেক্টটা বের করতে হবে। নোয়িং লিটল অ্যালজেব্রা, কম পরিমাণ অ্যালজেব্রা জানিয়া ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা অনেক কঠিন ছিল, টু সলভ দ্য প্রবলেম, এই প্রবলেমটা সলভ করা অনেক কঠিন ছিল। তাহলে কম পরিমাণ অ্যালজেব্রা জানিয়া, বা যেহেতু কম পরিমাণ অ্যালজেব্রা জানি এই জন্য এই প্রবলেমটা সলভ করা অনেক কঠিন। এখন দেখেন সেন্টেন্সের শুরুতে কমার পূর্বে কি আছে, নোয়িং লিটল অ্যালজেব্রা, কম পরিমাণ অ্যালজেব্রা জানিয়া। এখন কম পরিমাণ অ্যালজেব্রা জানে, কে জানে, কে কম অ্যালজেব্রা জানে? অবশ্যই কোনো একজন পারসন, কোনো একটা স্টুডেন্ট হইতে পারে, কোনো একটা ব্যক্তি হইতে পারে। মানে যেটা বলতে চাচ্ছে যে নোয়িং লিটল অ্যালজেব্রা, কম পরিমাণ অ্যালজেব্রা জানিয়া, দ্যাট মিন্স এই অংশটুকু একটা পারসনকে ডিমান্ড করতেছে। সো যেহেতু একটা পারসনকে ডিমান্ড করতেছে, এই জন্য কমার পরপরই কি বসাইতে হবে, একটা পারসন নিয়ে আসতে হবে, একটা ব্যক্তিকে নিয়ে আসতে হবে। কিন্তু এই নাম্বার অপশনে কমার পরে কি চলে এসেছে, ইট চলে এসেছে, সো এটা বাদ। এরপর আসেন বি নাম্বার অপশন, নোয়িং লিটল অ্যালজেব্রা, কম পরিমাণ অ্যালজেব্রা জানিয়া দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ। এখন মনে হচ্ছে এই যে অ্যালজেব্রা কম জানে, কে জানে, প্রবলেমটা কি অ্যালজেব্রা কম জানে না, কোন একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তি, এই জন্য ব্যক্তিকে আনতে হবে। সো বি নাম্বার অপশনটা এই কারণে বাদ। সি নাম্বারটা দেখেন কারেক্ট আনসার। কেন, নোয়িং লিটল অ্যালজেব্রা, কম পরিমাণ অ্যালজেব্রা জানিয়া I found it difficult to solve the problem, ওই প্রবলেমটা সলভ করা আমার কাছে অনেক কঠিন ছিল। I found it difficult to solve the problem. Yes, so আমাকে 18 আনসার কোনটা নিতে হবে, এই সি নাম্বারটা কারেক্ট আনসার। ডি নাম্বার, নোয়িং লিটল অ্যালজেব্রা সলভিং নো, আমার পারসন দরকার, সো 18 আনসার সি। এখন চলে আসেন কোশ্চেন নাম্বার 19টা আমরা আনসার করব। 19 কি বলতেছে দেখি, স্মলার ছোট, ফ্ল্যাটার পাতলা, দেন অ্যান অরেঞ্জ, অরেঞ্জ থেকে সেটা স্মলার ছোট হয়ে থাকে এবং অরেঞ্জ থেকে ফ্ল্যাটার হয়ে থাকে। তাহলে যেহেতু অরেঞ্জ থেকে ফ্ল্যাটার এবং অরেঞ্জ থেকে ছোট, একটা ফল অরেঞ্জ থেকে ছোট, এটা কি হইতে পারে, অন্য আরেকটা ফল আসতে পারে যে ফলটা অরেঞ্জ থেকে স্মল হবে, ছোট হবে এবং অরেঞ্জ থেকে কি হবে, ফ্ল্যাটার হবে। সো অবশ্যই এই যে প্রথম অংশটুকু আমরা পড়লাম, এই অংশটুকু কাকে ডিমান্ড করতেছে, আরেকটা ফলের কথা ইন্ডিকেট করতেছে, আরেকটা ফলের ইনফরমেশন দিচ্ছে। সো এই জন্য কমার পরপরই আমাকে কি করতে হবে, আরেকটা ফলের নাম নিয়ে আসতে হবে। সো স্মলার এন্ড ফ্ল্যাটার দেন অ্যান অরেঞ্জ, অরেঞ্জ থেকে ফ্ল্যাটার, অরেঞ্জ থেকে স্মলার, যে ফলটা সেই ফলটা আমরা এখানে চলে আসবো। আসেন এ নাম্বার, ইটস ইজি, এটা খুবই সহজ,
টু পিল আর ট্যাঞ্জেরিন, একটা ট্যাঞ্জেরিনের খোসা সরানো, পিল মানে খোসা ছাড়ানো, খোসা ট্যাঞ্জেরিনের খোসা ছাড়ানো খুবই সহজ, এন্ড টু সেপারেট ইটস সেকশন, এবং এই সেকশনগুলো সেপারেট করা অনেক সহজ। কিন্তু কমার পূর্বের যে অংশগুলো, এই অংশগুলো কাকে ইন্ডিকেট করতে চাচ্ছে, আরেকটা ফলকে ইন্ডিকেট করতে চাচ্ছে, কিন্তু এখানে ইট চলে এসেছে, এই জন্য এই অপশনটা হবে না। বি নাম্বার দা পিল, খোসা চলে এসেছে, সো এটাও হবে না। সি নাম্বার আর ট্যাঞ্জেরিন ইজ ইজি, ট্যাঞ্জেরিন মানে একটু টক জাতীয় একটা ফল, আর ট্যাঞ্জেরিন টক জাতীয় একটা ফল, ইজ ইজি এটা খুব সহজ, টু পিল এর খোসা ছাড়ানোটা অনেক বেশি সহজ, এন্ড ইটস সেকশন সেপারেট ইজিলি, এবং এই সেকশনগুলো খুব ইজিলি কি হয়ে যায়, সেপারেট হয়ে যায়। সো আমাদের কোন অপশনটাকে আনসার নিব, 19 এর সি নাম্বার অপশনটাকে আনসার নিব। কেন? কারণ ওই যে প্রথম অংশটুকু, কমার পূর্বের অংশটুকু স্মলার এন্ড ফ্ল্যাটার, ছোট এবং পাতলা, কার থেকে, অরেঞ্জ থেকে, যে অরেঞ্জ থেকে ছোট এবং অরেঞ্জ থেকে পাতলা অবশ্যই আরেকটা ফল আসবে, সেই ফলটাই কোনটা, আর ট্যাঞ্জেরিন। সো আমাকে 19 এর আনসার কোনটা নিতে হবে, সি নাম্বারটা নিতে হবে। এখন আসি কোশ্চেন নাম্বার 20 আনসার করব। 20 কি বলতেছে দেখি, এটা একটু কনফিউজিং, একটু ভালো করে বুঝবেন। অন এন্টারিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে প্রবেশের পথে চিয়ার্স গ্রিটেড দেম, দর্শকরা হাততালি দিয়েছিল অ্যাজ আ সাইন অফ অ্যাপ্রুভাল অফ দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট, তাদের গ্রেট অ্যাচিভমেন্টের সাইন হিসাবে, অ্যাপ্রুভালের জন্য দর্শকরা কি করেছিল, হাততালি দিয়েছিল। তাহলে অন এন্টারিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামের প্রবেশের পথে চিয়ার্স গ্রিটেড দেম, দর্শকরা হাততালি দিয়েছিল কিসের জন্য, অ্যাজ আ সাইন অফ অ্যাপ্রুভাল অফ দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট, তাদের গ্রেট অ্যাচিভমেন্টের জন্য দর্শকরা হাততালি দিয়েছিল কখন, তাদের প্রবেশের পথে। এখন আপনারা দেখবেন কমার পূর্বের অংশটুকু কাকে ইন্ডিকেট করতেছে, অন এন্টারিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে প্রবেশের পথে। এখন স্টেডিয়ামে প্রবেশের পথে তার মানে কি, কমার পূর্বে কাকে বসাইতে হবে, যে স্টেডিয়ামে প্রবেশ করতেছে তাকেই বসাইতে হবে। এখন স্টেডিয়ামে কে প্রবেশ করতেছে, স্টেডিয়ামে যখন প্রবেশ করতেছে তখন দর্শকরা কি করেছে, উঠে হাততালি দিয়েছে। এখন এই স্টেডিয়ামে প্রবেশের পথে সিম্পলি একটু চিন্তা করেন, যদি আমরা খেলার মাঠে চলে যাই, যখন কোনো দর্শক স্টেডিয়ামে প্রবেশ করে তখন কি আরেকটা দর্শক উঠে হাততালি দেয় না, যখন প্লেয়াররা সাকিব, মাশরাফি, মুশফিক যখন প্রবেশ করে তখন দর্শকরা উঠে হাততালি দেয়। অবশ্যই যখন সাকিব, তামিম, মুশফিকরা যখন প্রবেশ করে তখন দর্শকরা কি করে, হাততালি দেয়। তার মানে অন এন্টারিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে প্রবেশের পথে। এখন এই প্রবেশের পথে এই সেন্টেন্স অনুযায়ী কাদেরকে ইন্ডিকেট করতেছে, দর্শকরা ইন্ডিকেট করতেছে, দর্শকরা প্রবেশ করতেছে না, যারা অ্যাচিভমেন্ট অর্জন করেছিল তাদের কথা বলতে চাচ্ছে, অ্যাচিভমেন্ট অর্জন করেছিল, দ্যাট মিন্স কোন একটা প্লেয়ারদেরকে ইন্ডিকেট করতে চাচ্ছে, বা ওই জাতীয় আর কি, যারা অ্যাচিভমেন্ট অর্জন করেছিল তাদের প্রবেশের কথা বলতেছে। সো এই জন্য অন এন্টারিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামের প্রবেশের পথে, সো ওইটা যারা এন্টার করতেছে কমার পরে তাদেরকেই বসাইতে হবে। এখন এন্টার কারা করতেছে, চিয়ার্স, দর্শকরা কি এটা ইন্ডিকেট করতেছে, নো, প্রবেশ দর্শক করতেছে না, প্রবেশ করতেছে যারা অ্যাচিভমেন্ট অর্জন করেছিল। কিন্তু এ নাম্বার অপশনটা নিলে কি হবে, দর্শকরাই প্রবেশ করতেছিল, নো, দর্শকরাই প্রবেশ করতেছিল, দর্শকরাই উঠে হাততালি দিয়েছিল, এটা না। সেই জন্য অন এন্টারিং দ্য স্টেডিয়াম, বি নাম্বার অপশনটা দেখেন, অন এন্টারিং দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে প্রবেশের সম্মুখে দে ওয়্যার গ্রিটেড, তাদেরকে কি করা হয়েছিল, গ্রিট করা হয়েছিল, তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে জন্য হাততালি দেওয়া হয়েছিল, কাদের দ্বারা, বাই চিয়ার্স, দর্শকের দ্বারা কি করা হয়েছিল, হাততালি দেওয়া হয়েছিল বা অভিবাদন জানানো হয়েছিল। সেই জন্য আনসার কোনটা নিব আমরা, বি নাম্বার অপশনটাকেই আনসার নিব। সো 19 এর আনসার কোনটা হবে, বি নাম্বারটা আনসার হবে। এখন চলে আসে কোশ্চেন নাম্বার 21। এটা একটা মোস্ট ডিফিকাল্ট একটা কোশ্চেন, 21টা। এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, এবং আইবিএ তেও এসেছে, আইবিএ এনবিএ তে দুইবার এসেছে, এবং বেশ কয়েকবার একটা প্রাইভেট ব্যাংকে এসেছে। আসি তাহলে 21 কি বলতেছে দেখি। ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, ব্রিজ বরাবর ড্রাইভ করিয়া, দ্য সেইল বোট উইথ ইটস সেইলস ব্লোয়িং ইন দ্য উইন্ড, দ্য সেইল বোট ওই পালতোলা নৌকা, উইথ ইটস সেইলস ব্লোয়িং ইন দ্য উইন্ড, সেই সাথে বাতাসে পালের দুলাটা ওয়াজ আ বিউটিফুল সাইট টু সি, দেখার জন্য খুবই দৃষ্টিনন্দন একটা দৃশ্য ছিল। তাহলে ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, ব্রিজ বরাবর ড্রাইভ করিয়া, দ্য সেইল বোট ওই পালতোলা নৌকা, উইথ ইটস সেইলস ব্লোয়িং ইন দ্য উইন্ড, সেই সাথে বাতাসে পালের দুলাটা ওয়াজ আ বিউটিফুল সাইট টু সি, এটা দেখার জন্য খুবই দৃষ্টিনন্দন দৃশ্য ছিল। এখন চলে আসি আমরা, এখানে ভুলটা কোথায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এ বি সি ডি চারটা অপশন আছে, চারটা অপশন এসে দাগ দেওয়া আছে, কোন অপশনে ভুল আছে এটা আমাকে বের করতে হবে।
এখন মডিফায়ারের নিয়ম অনুযায়ী কমার শুরুতে যে শব্দগুলো থাকবে এই শব্দগুলো যাকে ইন্ডিকেট করবে কমার পরে কি করতে হবে, তাকেই বসাইতে হবে। এখন এখানে দেখেন কি বলতেছে, ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, ব্রিজ বরাবর ড্রাইভ করিয়া, এরপরে কি আসলো, দ্য সেল বোট, পালতোলা নৌকা, সেই সাথে বাতাসে পালের দোলাটা খুবই সুন্দর ছিল। এখন আমরা যদি প্রথম অংশটা নিই, ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, ব্রিজ বরাবর ড্রাইভ করিয়া, এরপরে কি পালতোলা নৌকা আসবে না যে ড্রাইভ করতেছিল তার কথা বলতে হবে? অবশ্যই যে ড্রাইভ করতেছিল তার কথা বলতে হবে। দা ম্যান হইতে পারে, দা ড্রাইভার হইতে পারে, দ্যাট মিন্স কোন একজন ব্যক্তি ড্রাইভ করতেছিল তার কথা এখানে আসতে হবে, কিন্তু তার কথা কিন্তু এখানে নেই। আবার কমার পরে দেখেন কোনো আন্ডারলাইনও করা নেই। আন্ডারলাইন যদি করা না থাকে ওই অংশটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, তার মানে ওই অংশটা কি আছে, ঠিক আছে। তাহলে আমাকে কোন অংশটাকে এখন চেঞ্জ করতে হবে? ওই যে ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, ওই অংশটাকে আমাকে ভুল বলতে হবে, ওই অংশটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি করতে হবে, যে ড্রাইভ করতেছিল তার নাম সহ ওখানে বসাইতে হবে। সো আমরা এটা এভাবে লিখতে পারি যে হোয়াইল, হোয়াইল দ্য ম্যান হইতে পারে, করিম হইতে পারে, সামওয়ান হইতে পারে, হোয়াইল দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, এটা আমরা বলতে পারি। কেন, ওই যে মানুষটা ড্রাইভ করতেছিল তাকে আমাকে নিয়ে আসতে হবে, কারণ কমার পরের অংশ আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ ওখানে কোনো আন্ডারলাইন নেই। এই জন্যই ওই যে ড্রাইভ করতেছিল, যে ড্রাইভ করতেছিল তাকে আমরা নিয়ে আসবো। সো আমরা এটা বলতে পারি হোয়াইল দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং অ্যাক্রস দ্য ব্রিজ, যখন ওই মানুষটা এই ব্রিজ বরাবর ড্রাইভ করতেছিল সেই সময় ওই পাল তোলা নৌকা আর ওই পালের দুলাটা খুব সুন্দর একটা দৃশ্য ছিল। এই জন্য আমাকে এ নাম্বার অপশনে যে ড্রাইভ করতেছিল তার নামটা নিয়ে চলে আসতে হবে। দ্যাট মিন্স হোয়াইল দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং, বা হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, বা হোয়াইল সামওয়ান ওয়াজ ড্রাইভিং, এটা আমরা বললেই হচ্ছে। সেই জন্য আমাদের এই কোশ্চেন আনসার কোনটা নিতে হবে, এ নাম্বারটা আনসার নিতে হবে। এখন চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 22 টা আনসার করব। 22 কি বলতেছে দেখব, এবং মনে রাখবেন এই 22 কোশ্চেনটা এটা আপনি প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, তারপরে হলো ঢাকা ভার্সিটির আইবিএর এমবিএ, ঢাকা ভার্সিটির ইএমবিএ, সব কোশ্চেন, এবং বিসিএস তো এই কোশ্চেনটা এসেছে। যদি আপনারা দেখেন মিনিমাম 40 বার এই কোশ্চেনটা এসেছে, কমপক্ষে 40 টাইমস হবে, বা মোর দেন 40 টাইমস যদি আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো কাটেন। সেই জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এবং আমি বলবো আনসার মুখস্থ করে ফেলবেন একদম, এই কোশ্চেনটাই আসবে। এটা হলো আপনার ব্যালেন্স জিমেটের একটা কোশ্চেন। 22 নম্বর কি বলতেছে সেটা আমরা একটু দেখি। ইউজিং ইট ওয়াইজলি, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করিয়া, লেজার প্রমোটস, লেজার প্রমোট করে হেলথ, ইফিশিয়েন্সি এন্ড হ্যাপিনেস, আমাদের স্বাস্থ্যকে, আমাদের ইফিশিয়েন্সিকে এবং আমাদের হ্যাপিনেসকে। তাহলে কি হলো কোশ্চেনটা, ইউজিং ইট ওয়াইজলি, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করিয়া, লেজার প্রমোটস, লেজার প্রমোটস করে, প্রমোট করে আমাদের হেলথকে, আমাদের ইফিশিয়েন্সিকে, আমাদের হ্যাপিনেসকে। এখন আসি আমরা কোশ্চেন কোনটা ভুল সেটা আগে দেখব, কোন অপশনটা ঠিক আছে। এখন যদি আমরা বলি ইউজিং ইট ওয়াইজলি, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করিয়া, তাহলে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করিয়া লেজার আমাদের স্বাস্থ্যকে উন্নতি করেছে। এখন বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করিয়া এই অংশটুকু যদি আমরা পড়ি, এই অংশটুকুর পরে কোন জিনিসটা আসার কথা, এটা বস্তু আসার কথা না একটা ব্যক্তি আসার কথা? বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করিয়া করিম তার স্বাস্থ্যকে উন্নতি করেছিল লেজারের দ্বারা, এমন চলে আসে। তার মানে আমরা যদি ইউজিং ইট ওয়াইজলি এটাই যদি ঠিক রাখতে চাই, যে অবশ্যই কমার পরে একটা পার্সনকে ডিমান্ড করতেছে, কিন্তু দেখেন কমার পরে পার্সন নেই, কমার পরে কি আছে, লেজার প্রমোটস আছে। লেজার নে অবসর টাইমটা আমাদের উন্নতি ঘটায়, আমাদের স্বাস্থ্যকে উন্নতি ঘটায়, আমাদের দক্ষতাকে উন্নতি ঘটায়, আমাদের হ্যাপিনেসটাকে উন্নতি ঘটায়। সো এই জন্যই আমরা যেহেতু কমার পরে পার্সন নাই, এই জন্য ইউজিং ইট ওয়াইজলি এই অপশনটা নিতে পারবো না, এই জন্য আমরা এ নাম্বার অপশনটা বাদ দিয়ে দিলাম। আবার সি নাম্বার অপশনটাও একই কারণে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন আসেন আমরা বি নাম্বার অপশনটা নিয়ে পড়বো। এ আর সি এই অপশনটা বাদ। এখন বি নাম্বার অপশনটা কি বলতেছে, বিকজ অফ ইউজফুলনেস, প্রয়োজনীয়তার কারণে লেজার প্রমোটস হেলথ, প্রয়োজনীয়তার কারণে লেজার আমাদের স্বাস্থ্যকে উন্নতি ঘটায়। লেজার কি আমাদের প্রয়োজনীয়তা বুঝতে পারে? নো, এটা হবে না। সো বি নাম্বার অপশনটা বাদ। এখন আসেন ডি আর ই নাম্বার, আমাদের লাস্টে দুইটা ডি হয়ে গেছে, কিন্তু ডি আর ই হবে। এখন আসেন ই নাম্বার অপশনটা, ডি নাম্বার অপশনটা কি বলতেছে। ডি নাম্বার, ইফ ইউজড ওয়াইজলি,
যদি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়, লেজার প্রমোটস হেলথ, এফিশিয়েন্সি এন্ড হ্যাপিনেস। লেজার আমাদের স্বাস্থ্যকে উন্নতি ঘটাবে, আমাদের হ্যাপিনেসটাকে উন্নতি ঘটাবে। ইফ ইউজড ওয়াইজলি, যদি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা ছিল ইফ ইট ইজ ইউজড ওয়াইজলি, যদি লেজারকে ভালোভাবে ব্যবহার করা হতো তাহলে লেজার আমাদের স্বাস্থ্যকে উন্নতি করত। এখন আসি ডি নাম্বার অপশন, বিকজ ইট ইজ ইউজড ওয়াইজলি, যেহেতু এটা ভালোভাবে ব্যবহার করা হয় এই জন্য লেজার আমাদের স্বাস্থ্যকে কি করে, উন্নতি ঘটায়। এখন আপনারা বলেন তো ডিআর এর মধ্যে কোনটা সাউন্ডস গুড? যদি লেজারকে ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে লেজার আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, এটা বলবো না বিকজ ইট ইজ ইউজড ওয়াইজলি, যেহেতু এটাকে ভালোভাবে ব্যবহার করা হয় লেজার আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়? যদি ভালোভাবে ব্যবহার করা হয় না যেহেতু ভালোভাবে ব্যবহার করা হয়, অবশ্যই যদি কথাটি সাউন্ডস গুড, যদি লেজারকে ভালোভাবে ব্যবহার করা হয় তাহলেই লেজার আমাদের স্বাস্থ্যকে কি করে, উন্নতি ঘটায়। দ্যাট মিন্স এই কোশ্চেন নাম্বার 22 এটার কারেক্ট আনসার কোনটা হবে? এটার কারেক্ট আনসার হবে অপশন ডি, ডি নাম্বার অপশনটাই কারেক্ট আনসার। আমরা এখন কোশ্চেন নাম্বার 23 আনসার করব। স্ক্রলে 23 দেখতেছেন, আমি একটু 23 কোশ্চেনটা পড়ি। আনলাইক মোস্ট বার্ড, বেশিরভাগ পাখিদের মতো না হয়ে the heads and necks of vultures lack feathers, ভালসারের হেড এবং নেক, দ্যাট মিন্স মাথা এবং ঘাড়ে কিসের ঘাটতি আছে? ফেদারের, পালকের ঘাটতি আছে। দ্যাট মিন্স বেশিরভাগ পাখিরই কি থাকে, ঘাড়ে, হেডে এবং নেকে কি থাকে, অনেক বেশি পালক থাকে। কিন্তু ভালসার দ্যাট মিন্স শকুনের কি থাকে না, ঘাড়ে এবং মাথায় অনেক পালক কম থাকে। সেটা এখানে বলতে চাচ্ছে। আনলাইক মোস্ট বার্ড, অন্যান্য বেশিরভাগ পাখিদের মতো না হয়ে the head and neck of vulture, ভালসারের ঘাড় এবং মাথায় কিসের ঘাটতি আছে? পালকের ঘাটতি আছে। এখন আপনারা একটু ভালো করে মনে রাখবেন লাইক আর আনলাইকের ক্ষেত্রে, লাইক আর একটা হলো আনলাইক। এই লাইক আর আনলাইকের ক্ষেত্রে মনে রাখবেন লাইক আর আনলাইকের পরে যা থাকবে কমার পরেও তাই হবে। কেমন? মনে করেন লাইক আর আনলাইকের পরে ব্যক্তি, কমার পরেও ব্যক্তি বসাবেন। আবার লাইক আর আনলাইকের পরে ব্যক্তির বৈশিষ্ট্য, কমার পরেও কি করবেন? ব্যক্তির বৈশিষ্ট্যই বসাবেন। যদি বলি এমন লাইক আর আনলাইক, এরপরে মনে করেন সালমান খান এসেছে, তাহলে কমার পরে কি করবেন? শাহরুখ খানকে নিয়ে আসবেন, দুজনেই হিরো। আবার লাইক আর আনলাইক, মনে করেন এরপরে এসেছে সালমান খানের হেয়ার স্টাইল, সালমান খানের চুলের স্টাইল, কমার পরে কি হবে? শাহরুখ খান আসবে না, তখন শাহরুখ খানের হেয়ার স্টাইলটা আসবে। এটাই, দ্যাট মিন্স লাইক আর আনলাইকের পরে যা থাকবে কমার পরেও কি করতে হবে? তাই বসাইতে হবে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন 23 টা আনসার করতে পারি। 23 কি বলতেছে? আনলাইক মোস্ট বার্ডস, বেশিরভাগ পাখিদের মতো না হয়ে, এখন আনলাইকের পরে কি এসেছে? মোস্ট বার্ড, বেশিরভাগ পাখি। দ্যাট মিন্স আনলাইকের পরে কিন্তু পাখি এসেছে, পাখির হেড আর নেক, দ্যাট মিন্স ঘাড় আর মাথা আসে নাই, ডিরেক্টলি আনলাইকের পরে পাখি এসেছে। তো যেহেতু আনলাইকের পরে মোস্ট বার্ড, পাখির কথা বলা হয়েছে, পাখির ঘাড় আর মাথার কথা বলা হয়নি। আনলাইকের পরে যেহেতু পাখির কথা বলা হয়েছে এই জন্য কমার পরেও কি করতে হবে? পাখির কথাই বলতে হবে। এই জন্যই আমাকে আনলাইক মোস্ট বার্ডস এরপরে আমাকে দ্য হেড এন্ড নেক অফ ভালসার আনতে হবে না, আগে ভালসার আনতে হবে, পরে ভালসারের ঘাড় এবং মাথার পালকের কথা বলতে হবে। সেই জন্য এ নাম্বার অপশনটা বাদ। কেন বাদ? কারণ আনলাইকের পরে পাখির কথা বলেছে, কিন্তু এ নাম্বার অপশনের শুরুটা কি দিয়ে হয়েছে? দ্য হেড এন্ড নেক দিয়ে শুরু হয়েছে। সো ওখানে যদি হেড এন্ড নেক থাকতো তাহলে এটা আমরা এটা দিতে পারতাম। সেই জন্য 23 এ হবে না। বি নাম্বার ফেদার্স, নো, আনলাইকের পরে ডিরেক্টলি পাখির কথা এসেছে, এই জন্য কমার পরে ডিরেক্টলি পাখির নামটাই হবে। সি নাম্বার ডিয়ার, এটাও হবে না। আনসার কোনটা হবে? ডি নাম্বার অপশনটা আনসার হবে। আনলাইক মোস্ট বার্ডস, বেশিরভাগ পাখিদের মতো না হয়ে, ভালসার্স ডু নট হ্যাভ ফেদার। দেখেন শুরুতে কি চলে এসেছে? ভালসার, পাখির নামটা চলে এসেছে। এই জন্যই আনলাইক মোস্ট বার্ডস, বেশিরভাগ পাখিদের মতো না হয়ে, ভালসার্স ডু নট হ্যাভ ফেদার্স অন দেয়ার হেড এন্ড নেক। সো 23 এর আনসার কোনটা নিব? অপশন ডি হবে কারেক্ট আনসার। এরপরে চলে আসেন কোশ্চেন নাম্বার 24 টা আমরা আনসার করি। 24 কি বলতেছে? আনলাইক মোস্ট মডার্নিস্ট পোয়েট, বেশিরভাগ আধুনিক কবিদের মতো না হয়ে, রবার্ট ফ্রস্ট পোয়েম ওয়্যার বেসড অন অর্ডিনারি স্পিচ। রবার্ট ফ্রস্টের কবিতাগুলো কি ছিল? সাদামাটা কথাবার্তায় সাজানো ছিল। এখন আমরা কি জেনেছি? লাইক আর আনলাইকের পরে যা হয় কমার পরেও তাই হবে। এখন দেখেন তো আনলাইকের পরে কি এসেছে? মোস্ট মডার্নিস্ট পোয়েট,
বেশিরভাগ আধুনিক কবি, এখানে কবির কথা এসেছে, কবির কবিতার কথা আসে নাই বা কবির শিল্পকর্মের কথা আসে নাই। এক্ষেত্রে ডিরেক্টলি আনলাইকের পরে কোন ওয়ার্ড এসেছে? মোস্ট মডার্নিস্ট পোয়েট, এখানে পোয়েটের কথা বলেছে। এই জন্য কমার পরে রবার্ট ফ্রস্ট, দ্যাট মিন্স কবির নাম, রবার্ট ফ্রস্ট কবির নাম। সো আমাকে কবিকেই নিয়ে আসতে হবে। কবির কবিতা বা কবির ওয়ার্কস, কাজকর্ম, এটা নিয়ে আসলে হবে না, শিল্পকর্ম নিয়ে আসলে হবে না, ডিরেক্টলি কবিতা না, কবিকে নিয়ে আসতে হবে। সেই জন্য এ নাম্বারে দেখেন কবির রবার্ট ফ্রস্ট পোয়েম, এটা কিন্তু রবার্ট ফ্রস্টের কথা বলতেছে না, রবার্ট ফ্রস্টের কবিতার কথা বলতেছে। এই জন্য এই নাম্বার অপশনটা বাদ। বি নাম্বার দ্য ওয়ার্কস অফ রবার্ট ফ্রস্ট, আবার একই কথা, রবার্ট ফ্রস্টের শিল্পকর্ম, এটা হবে না। সি নাম্বার রবার্ট ফ্রস্ট রোড পোয়েম, রবার্ট ফ্রস্ট কবিতা লিখেছিল দ্যাট ওয়্যার বেসড অন অর্ডিনারি স্পিচ, যেটা ছিল কি সাদামাটা বক্তব্য। সো যেহেতু এখানে আনলাইকের পরে কবিতার কথা এসেছে, এই জন্য রবার্ট ফ্রস্ট কবিতার, আনলাইকের পরে যেহেতু কবির কথা এসেছে, এই জন্য কমার পরেও কি হবে? কবির নামই বসাইতে হবে। এই জন্য সি নাম্বারটা কারেক্ট আনসার। এবার আসেন লাস্ট কোশ্চেন 25টা আমরা আনসার করব। কি বলতেছে? লাইক বাইরন এট মিসোলঙ্গি, মিসোলঙ্গির বাইরনের মতো। মিসোলঙ্গির বাইরনের মতো, মিসোলঙ্গি একটা জায়গার নাম আর বাইরন হলো ব্যক্তির নাম। লাইক বাইরন এট মিসোলঙ্গি, মিসোলঙ্গির বাইরনের মতো জ্যাক লন্ডন ওয়াজ স্লোলি কিল্ড, জ্যাক লন্ডনকেও আস্তে আস্তে হত্যা করা হয়েছিল বাই দ্য মিস্টেক অফ মেডিকেল মেন, মেডিকেল মানুষের মিস্টেকের দ্বারা, হু ট্রিটেড হিম, যে মেডিকেল মেনগুলো তাকে ট্রিট করতেছিল তাদের মিস্টেকের দ্বারা কি করা হয়েছিল? তাকে হত্যা করা হয়েছিল। এখন আমরা জেনেছি লাইক আর আনলাইকের পরে যা হয় কমার পরেও তাই হয়। যেহেতু এখানে লাইক অংশে দাগ দেওয়া আছে, এই জন্য আমাকে কমার পরের অংশ দেখতে হবে। আচ্ছা, কমার পরে চলে যান তো, কমার পরে কি জ্যাক লন্ডন আছে না জ্যাক লন্ডনস ডেথ আছে? যদি জ্যাক লন্ডন থাকে তাহলে লাইকের পরে আমাকে কি মানুষের নাম নিয়ে আসতে হবে, বাইরনকে নিয়ে আসতে হবে। আর কমার পরে যদি জ্যাক লন্ডনস ডেথ থাকে, জ্যাক লন্ডনের মৃত্যুর কথা থাকে, তাহলে লাইকের পরেও কি করতে হবে? আমাকে বাইরনস ডেথ, বাইরনের মৃত্যু নিয়ে আসতে হবে। এখন দেখেন কমার পরে কি এসেছে? জ্যাক লন্ডন, জ্যাক লন্ডন মানে ব্যক্তির নামটা চলে এসেছে। এই জন্য লাইকের পরে আমাকে বাইরনই নিয়ে আসতে হবে, বাইরনস ডেথ বলা যাবে না। এই জন্য আমরা এ নিব। অপশন কোনটা কারেক্ট হবে? এ নাম্বার অপশনটাই কারেক্ট। লাইক বাইরন এট মিসোলঙ্গি জ্যাক লন্ডন ওয়াজ স্লোলি কিল্ড। অনেকে আবার বি নাম্বারটা দেয়, কিন্তু বি নাম্বার হবে না, বি নাম্বার কিন্তু বাইরনকে বোঝাচ্ছে না, বাইরনের ডেথকে বোঝাচ্ছে। তো এই জন্য 25 এর আনসার কোনটা নিব আমরা? 25 এর আনসার হবে এ। এই হলো আজকে আমাদের লেকচার শিট, লেকচার শিট 6। আমরা এখানে দুইটা টপিক পড়েছি, মোস্ট দুইটি ইম্পর্টেন্ট টপিক। একটা হলো ডিগ্রি পড়েছি, ডিগ্রি অফ কম্প্যারিজন, আর একটা পড়েছি ড্যাংলিং মডিফায়ার। আপনারা মনে রাখবেন ডিগ্রি অফ কম্প্যারিজন এটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট দুইটা ব্যাংকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আজমগড় ইউনিভার্সিটি কোশ্চেন করলে কোশ্চেন মেকার হলে এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকেই। আর ড্যাংলিং মডিফায়ার এটা মূলত বেসরকারি, দ্যাট মিন্স প্রাইভেট ব্যাংক, এবং হলো এমবিএ যে প্রোগ্রামগুলো আছে, আইবিএম এমবিএ, ঢাকা ভার্সিটির এমবিএ, বিআইবিএম, এখানে থেকে বিআইবিএম এর এমবিএম আছে, এই পরীক্ষাগুলোতে ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে। সেই জন্যই এই দুইটা টপিক খুবই গুরুত্বের সাথে আপনারা পড়বেন। আরেকটা কথা আমি একটু বলি আপনাদেরকে, যে অবশ্যই অবশ্যই বাসায় কিন্তু স্টাডি করতে হবে। আমি প্রতিটা ক্লাসের শেষে এই কথাগুলো বলে থাকি, কারণ হলো ভাই আপনারা যে স্বপ্নটা দেখতেছেন, এই স্বপ্নটা ব্যাংকার হওয়ার যে স্বপ্নটা, এই স্বপ্নটা দেখলেই শুধু হবে না, এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের ব্যতীত কোনো রকমে আপনি আপনার স্বপ্নটা অ্যাচিভ করতে পারবেন না। আমরা কিন্তু আপনাদেরকে জব দিয়ে দিতে পারবো না, কিন্তু জব পাওয়ার জন্য অনেকগুলো পথ আছে। এই পথগুলোর কোনোগুলো খুব আঁকা বাঁকা পথ, আর কোনোগুলো খুব স্ট্রেইট এবং শর্টকাট পথ। আমরা কি করতে পারি? ওই শর্টকাট পথগুলো আপনাদেরকে বলে দিতে পারি, ওই শর্টকাট পথ যাওয়ার পদ্ধতিগুলো আমরা বলে দিতে পারি। ওই শর্টকাট পথ অতিক্রম করার জন্য মাঝে মাঝে আমরা আপনাদের কি করতে পারি? হেল্প করতে পারি, কিন্তু পুরো পথটা কিন্তু আপনাকেই অতিক্রম করতে হবে। এই জন্য আমি বলবো, যেহেতু আপনারা আমাদের অনলাইন কোর্সটা করতেছেন, অনলাইন কোর্স থেকে যদি আপনারা সুপ্রিম সার্ভিসটা নিতে চান, অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু বাসায় স্টাডি করতে হবে। আমরা যেভাবে যে টপিকগুলো দিচ্ছি, এই টপিকগুলো আপনাদেরকে পড়লেই হবে, এর বাইরে কোনো কিছুই আসবে না। আশা রাখি আল্লাহর রহমতে দিচ্ছেন। সো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে ভালো থাকবেন। আজকে এখানে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি।